তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই মূলত রুই মাছের এই চ্যাপ্টারটি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো রুই মাছের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মূলত যাব কোথায়। প্রথমে আমরা মূলত যাব একটা প্রশ্ন, আমরা আগে একটু প্রশ্ন দেবো, এরপর আমরা সরাসরি চলে যাব বইতে আর কি। মনে রাখবো আমরা বইয়ের টপিক ভিত্তিক টোটাল আলোচনা করে এমসিকিউ সলভ করব। দেখো কি লেখা রয়েছে যে রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে উত্তর তোমরা অনেকে পারবা, কিন্তু আমরা চলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রুই মাছের হৃৎপিণ্ডের দিকে আমরা একটু চলে যাই আর কি। ওকে, রুই মাছের হৃৎপিণ্ডের দিকে যদি আমরা একটু যাই তাহলে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। ওকে, রুই মাছের হৃৎপিণ্ডে প্রথমে বলে রাখি অনেক জায়গাতে দেওয়া রয়েছে যে রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে কয়টা বলো তো? প্রকোষ্ঠ হচ্ছে মূলত 3টা। এই উত্তরটা কিন্তু ভুল। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হবে কয়টা বলো তো? 2টা, একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল, মানে একটা অলিন্দ একটা নিলয়। যদি কখনো বলা হয় উপপ্রকোষ্ঠ কয়টা, একটা, সেটাকে বলা হবে সাইনাস ভেনোসাস। আর হ্যাঁ, বালবাস আর্টেরিওসাস নামে ওর একটা মোচাকৃতি অংশ থাকে, যেই অংশটা রুই মাছের হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। ক্লিয়ার এতটুকু? চলো আমরা একটু বইয়ের দিকে, আমরা প্রথমের দিকে একটু দেখে ফেলি আর কি, যে আমাদের বই বাবা কি বলছে আর কি আমাদের সাথে। ওকে, বই বাবা আমাদের কি বলে আমরা একটু দেখে নিই এটাতে। ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা ছবি। আমি এই ছবিটার দিকে একটু তাকাই। এই ছবিটার দিকে তাকালে দেখো নিচ থেকে এক ধরনের রক্ত যাবে, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায় বলে দেখো রুই মাছের হৃৎপিণ্ডে দিয়ে সবসময় দেখো নীল রক্ত মানে আমরা জানি খারাপ রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা দেহের সকল খারাপ রক্ত নিয়ে যাবে কোথায়? সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাস থেকে এই রক্তটা আসবে অ্যাট্রিয়াম মানে অলিন্দে। অলিন্দ থেকে যাবে কোথায় বলতো? ভেন্ট্রিকলে। অলিন্দ থেকে যাবে কোথায়? ভেন্ট্রিকলে যাবে, তাই না? আর ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়? বালবাস আর্টেরিওসাস। তাহলে বলো সাইনাস ভেনোসাস এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। ক্লিয়ার? প্রকোষ্ঠ কয়টা? 2টা, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। এখন আসো বালবাস আর্টেরিওসাস, এটা কোনো রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নয়, মনে রাখো আর কি। চলো আসি, দেখো হৃৎপিণ্ড নিয়ে আমরা একটু ভালো করে জানি। এই হৃৎপিণ্ডটা রুই মাছের একটা জায়গাতে অবস্থান করে, যে জায়গাটাতে অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। পেরি মানে চারিদিকে, কার্ডিয়াল মানে হৃৎপিণ্ড, সাইনাস মানে হচ্ছে একটা গহ্বর। তাহলে দেখো পেরিকার্ডিয়াল সাইনাস মানে পেরিকার্ডিয়াল গহ্বরের কথা বলা হয়েছে। এরপরে দিকে দেখো রুই মাছের হৃৎপিণ্ডের একটা আবরণ থাকে, আমাদের হৃৎপিণ্ডের আবরণের একটা আবরণ থাকে যার নাম পেরিকার্ডিয়াম। এখন দেখো বলা রয়েছে হৃৎপিণ্ড মূলত কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। একটাকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর একটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। এছাড়াও এতে একটা সাইনাস ভেনোসাস নামক একটা উপপ্রকোষ্ঠ রয়েছে। তাহলে তোমরাই বলো প্রকোষ্ঠ কয়টা? 2টা। উপপ্রকোষ্ঠ কয়টা? একটা। বালবাস আর্টেরিওসাস ইটস এ নট এ পার্ট অফ কি? রুই মাছের হার্ট। এতটুকু একটু মনে রাখতে হবে। চলো এরপরে আমরা যে জায়গাটাতে একটু যাব সেটা হচ্ছে দেখো যে মূলত এদের যেহেতু হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, এই জন্য তোমরা সবাই জানো রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয় বলো তো? শিরা হৃৎপিণ্ড। কি হৃৎপিণ্ড? শিরা হৃৎপিণ্ড বা VENOUS, ভেনাস হার্ট। আমার সাথে সাথে বলো রেজোন্যান্স। বাবার আমার সাথে সাথে বলো কি হার্ট বলা হয়? ভেনাস হার্ট। ক্লিয়ার এতটুকু জানিস? আচ্ছা আসো এখানে দিকে একটু খেয়াল করে আর কি, দেখো লেখা রয়েছে বালবাস আর্টেরিওসাস। রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিওসাস থাকে না। মনে রাখো রুই মাছের হৃৎপিণ্ডে বালবাস আর্টেরিওসাস থাকে, বাট এটা কিন্তু হৃৎপিণ্ডের কোনো নিজস্ব অংশ নয়। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে কোনাস আর্টেরিওসাস। তার পরিবর্তে মূলত একটা বালবাস আর্টেরিওসাস থাকে। ওকে, এরপরে চলে আসি, দেখো হৃৎপিণ্ডের কপাটিকা। এদের কপাটিকা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। দেখো কি লেখা রয়েছে? সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। কয় ধরনের? 3 ধরনের কপাটিকা। মূলত প্রকোষ্ঠ কয়টা? 2টা। দেখো এটা সাইনাস ভেনোসাস এবং এই যে দেখো এটা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মধ্যে যে একটা কপাটিকা থাকবে এখানে, এটার নাম হচ্ছে কি? সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। আবার এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটার মাঝখানে যে একটা কপাটিকা থাকবে সেটার নাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার। আর এটা ভেন্ট্রিকল, এটা বালবাস আর্টেরিওসাস, এদের মাঝখানে যে কপাটিকা থাকবে তার নাম ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ক্লিয়ার? আমার মনে হয় রুই মাছের এই যে হৃৎপিণ্ড নিয়ে এই তথ্যগুলো জানলে তোমার রুই মাছের হৃৎপিণ্ড থেকে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। চলো আমরা এখন উত্তরটার দিকে যাই আর কি, দেখি উত্তরটা দাও। রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? সাইনাস ভেনোসাস, এটা একটু উপপ্রকোষ্ঠ, মানে এটা তো রাইট অ্যান্সার না। অলিন্দ রয়েছে, রাইট অ্যান্সার না। বালবাস আর্টেরিওসাস এটাও রয়েছে, রাইট অ্যান্সার না। তাহলে নাই কোনটা বলো তো? কোনাস আর্টেরিওসাস। উত্তরটা দাও, নাই কোনটা বলো? কোনাস আর্টেরিওসাস। দেখি উত্তর কে বলে? উত্তর
ভেরি গুড, একের ডি। তমিমা উত্তর দিচ্ছে, রমণী সরকার উত্তর দিচ্ছে একের ডি। ভাই স্টার্ট করে দেন রেকর্ডিং। বেশি কিছু হয় না, হ্যাঁ সমস্যা নাই। ওকে, শুভ মন্ডল দিয়েছে একের ডি। ভেরি গুড, ভেরি গুড। চলো একের ডি উত্তর নিয়ে নিলাম আমরা, একের ডি উত্তর। চলো এরপরের দিকে চলে যাই। দেখো রুই মাছের বর্গের নাম কি? রুই মাছের বর্গের নাম কি? এইখান থেকে চলো আমরা কিছু প্রশ্নের জিনিস দেখে নিই। কি কি বলা রয়েছে দেখো, সাইপ্রিনিফর্মিস, এছাড়াও দেখো যা যা রয়েছে। উত্তর তোমরা জানো, রুই মাছের বর্গের একটাই এবং এই প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে সাইপ্রিনিফর্মিস। কোন ফর্মিস বলো তো? সাইপ্রিনিফর্মিস। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? দুয়ের ক, দুয়ের ক। কিন্তু আমরা তো জানবো আরো একটু ডিপে, আমরা তো জানবো আর একটু ডিপে। রুই মাছের হৃৎপিণ্ড হয়ে গেল, তাই না? আমরা জানবো আর একটু ডিপে। আমরা যাই একটু দেখি। রুই মাছের শ্রেণীবিন্যাসের দিকে আমরা একটু যাব। এটা আইস, এটা আমি পড়াবো, একটু পরে পড়াবো তোমাদের। রুই মাছের শ্রেণীবিন্যাসের দিকে আমরা একটু যাই, দেখি কি বলছে আর কি রুই মাছের শ্রেণীবিন্যাসে। কই বাবা আসো, রুই মাছের শ্রেণীবিন্যাস এই যে দেখো, শ্রেণীতাত্ত্বিক ব্যাখ্যা। এই শ্রেণীতাত্ত্বিক ব্যাখ্যার আগেও আমি চলো তোমাদের যেটাতে যাই, সেটা হচ্ছে রুই মাছের শুরুতে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল দেখো লেখা রয়েছে কি? সাইপ্রিনিফর্মিস। কি লেখা রয়েছে? সাইপ্রিনিফর্মিস বর্গের। ওকে, এখন এই জায়গাতে দেখো যে জিনিসটা, সেটা হচ্ছে যে মেজর রুই মানে মেজর মূলত কার্প এবং মাইনর কার্প বলে কিছু থাকে। মেজর কার্প বলতে রুই, কাতলা, মৃগেলকে বোঝায়, যেগুলো আকারে বড় এবং পরিচিত বেশি। তাহলে দেখো বাংলাদেশে 3টি মেজর কার্প রয়েছে, রুই, কাতলা, মৃগেল, এবং কিছু ছোট ছোট কার্প রয়েছে যাদেরকে বলা হয় মাইনর কার্প। এই মাইনর কার্পের উদাহরণটা তোমাদের একটু দরকার, মনে রাখো। ওকে, সেটা হচ্ছে ভাগনা বাটাই গেছে। ভাগনা কোথায় গেছে বলতো? বাটাই গেছে, যে কালো জুতা কিনছে। ভাগনা বাটাই গিয়ে কালো জুতা কিনছে। তাহলে এই মাইনর কার্পের উদাহরণ হবে ভাগনা। এরপরে দেখো যে বাটা মাছ আমরা খাই না, এবং দেখো কালীবাউস। তাহলে মেজর কার্প তো আমরা জানি, তাহলে মাইনর কার্প 3টা। ভাগনা কোথায় জুতা কিনতে গেছে? বাটাই। কোন জুতা কিনছে? কালো জুতা। ডান এটাতে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছের প্রধান ভূখণ্ড হচ্ছে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ দিও না, যদিও এই পন্ডা মানে এই প্রশ্ন আসার সুযোগ খুবই কম এখন বর্তমান পরিস্থিতিতে। আসো শ্রেণীতাত্ত্বিক অবস্থান। শ্রেণীতাত্ত্বিক অবস্থানের মধ্যে দেখো আমরা জানি রুই মাছের বৈজ্ঞানিক নাম তো আমরা জানি লেবেরোহিতা, বাট এইখানের দিকে খেয়াল করো আর কি। দেখো অর্ডার, 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 অর্ডার কোনটি বলো? সাইপ্রিনিফর্মিস। অর্ডার কোনটা? সাইপ্রিনিফর্মিস। আবারও বলো, অর্ডার কোনটা? সাইপ্রিনিফর্মিস। এবং দেখো এদের কিন্তু ফ্যামিলিটাও দরকার, সিপ্রিনিডি। ওকে, খেয়াল করে দেখো এদের কি, এদের কিন্তু আমাদের ফ্যামিলিটাও দরকার, সিপ্রিনিড ফ্যামিলি বা সিপ্রিনিডি ফ্যামিলি। তাহলে দেখো কি বলছে? অর্ডার সাইপ্রিনিফর্মিস। আমার সাথে বলো, অর্ডার সাইপ্রিনিফর্মিস। সাইপ্রিনিফর্মিস, সাইপ্রিনিফর্মিস। ফ্যামিলির ক্ষেত্রে কি বলছে? সিপ্রিনিড মনে রাখলেই চলবে আর কি, সিপ্রিনিডি অথবা সিপ্রিনিড মনে রাখলেই চলবে আর কি, তাদের মূলত ফ্যামিলি। গেল এটাতে শেষ। মূলত এই জায়গাটাতে উত্তরটা কি হবে এটা আমরা জানি। এখন চলো আসো রুই মাছের স্বভাব। রুই মাছ গতদিন আমরা যেটা পড়লাম যে ঘাসফড়িং, বলতো ঘাসফড়িং খেয়েছিল কি বলতো? ঘাসফড়িং কিন্তু কি খাইছে? ঘাস খাইছে, মানে শাকাশি। রুই মাছের ক্ষেত্রে দেখো রুই মাছও কিন্তু প্রধানত শাকাশি। শাকাশিকে বলা হয় হার্বিভরাস। শাকাশিকে কি বলা হয় বলতো? হার্বিভরাস বলা হয়। ওকে, মনে যেন থাকে আর কি এটাতে। এর পরবর্তী আমাদের কি বলা হয়েছে যে রুই মাছের গুরুত্বপূর্ণ আরেকটা কথা, সেটা হচ্ছে যে রুই মাছ এই যে দেখো যে ফুলকা রেখার এইখানে একটু মনোযোগ দাও, আমি পড়াবো পরবর্তীতে, ফুলকা আমি পড়াবো, বাট ফুলকা রেখার নামক একটা সুন্দর তাদের একটা অংশ থাকে আর কি, গলবেলীয় একটা খাঁচকাটা খাঁচকাটা অংশ থাকে, যেটা কিনা ফিল্টারের মতো কাজ করে। আমার কথায় মনোযোগ দাও। ফুলকা রেখার, আমার সাথে সাথে বলো, ফুলকা রেখা কিসের মতো কাজ করে? ফিল্টারের মতো কাজ করে, যাতে করে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্ল্যাংটন থাকে, জো প্ল্যাংটন বা ফাইটো প্ল্যাংটন, এগুলো যাতে ছাঁকুনির মতো কাজ করতে পারে। তাহলে ছাঁকুনির মতো কাজ করতে পারে কোনটা? ফুলকা রেখার, ফুলকা রেখার। আর জাতীয় প্রশ্ন, রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। আচ্ছা, এটা একটা ভুয়া, এই লাইনটা একটু মনে রাখো। উত্তর দেব 14 ডিগ্রি সেলসিয়াসই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কোন টেম্পারেচার? পরিবেশের টেম্পারেচার তো কিছুদিন আগে 7 ডিগ্রি 8 ডিগ্রি ছিল, তখন কি রুই মাছ মরে গেছে? না। মনে রেখো আবহাওয়ার টেম্পারেচার না, এটা হচ্ছে পানির টেম্পারেচার। 14 ডিগ্রির নিচে যদি আসে তাহলে রুই মাছের জন্য কষ্টকর হয়ে যায়। নট ওয়েদার, ইটস ওয়াটার টেম্পারেচার। পুকুরের পানির টেম্পারেচার যদি 14 ডিগ্রির নিচে আসে আর কি। ক্লিয়ার? আচ্ছা আসো, চলো তাহলে আমরা এখন একটু সলভ করে ফেলি। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? দুয়ের ক, সাইপ্রিনিফর্মিস। দুয়ের ক কি বলো? সাইপ্রিনিফর্মিস। ওকে, ওকে, নাফিসা নাম প্রান্ত উত্তর দিচ্ছে, ভেরি গুড। চলো
সবাই যারা যারা দেখছো তারা সবাই 2 এর A। অ্যাডমিশন, এই ক্লাস অ্যাডমিশন একাডেমিক যারা যারা পড়াশোনা করো সবার জন্য আর কি ক্লাস। ওকে, ফিল্টার 14 ডিগ্রি। হ্যাঁ, এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি পরের দিকে আমাদের কি বলছে। আমাদের বলছে হচ্ছে 3 নম্বর প্রশ্নের দিকে আমরা একটু যাবো, দেখি রুই মাছের সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? রুই মাছের সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? ফার্স্ট অফ অল দিকে যখন আমরা রক্ত সরবরাহের কথা বলবো আর কি, রক্ত সরবরাহের কথা বললে তোমরা আমার সাথে সাথে বইটা একটু বের করে ফেলি আর কি। চলো, রক্ত সরবরাহের কথা বললে আমরা যে জায়গাগুলো নিয়ে যাবো সেটা হচ্ছে অনেক বড় একটা ভাস্ট একটা আলোচনা হবে। ওই আলোচনার পরবর্তীতে আমরা সবকিছু সলভ করবো আর কি। চলো আমরা আমাদের আলোচনার দিকে যাই। এই যে দেখো রুই মাছের ধমনী তন্ত্র। আচ্ছা, এই ছবিটার দিকে একটু তাকাইলে একটু ভয় লাগে না? এই ছবিটার দিকে মনে হয় যে আল্লাহ আমার দ্বারা সম্ভব না, কিন্তু তোমার দ্বারাই সম্ভব, বুঝছো? তুমি পারবা। সবুজ কালার নেব নাকি লাল? ওকে, লালটাই নিয়ে আর কি এটাতে। খেয়াল করে দেখি, চলো। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে মূলত 2টা জিনিস রয়েছে, একটাকে বলা হচ্ছে তাদের ধমনী তন্ত্র আর একটা হচ্ছে শিরাতন্ত্র। শিরাতন্ত্র নিয়ে ছোট্ট কিছু পড়া রয়েছে, বাট ধমনী তন্ত্র থেকে যে জিনিসটা না দেখলে তোমার হবে না সেটা হচ্ছে এই ছবিটা বুঝতে হবে, আর এর পরবর্তীতে ডরসাল অ্যাওর্টার 6টা শাখা রয়েছে সেটা আমরা বুঝবো। চলো এই ছবিটা আমরা একটু খুবই শর্ট একটু বোঝা ট্রাই করি। দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে একটু গুনে দেখি, 1 2 3 4 5টা ফুলকা। না রে ভাই, রুই মাছের ফুলকা কত? রুই মাছের ফুলকা হচ্ছে 4 জোড়া, এইদিকে 4টা ওইদিকে 4টা। তাহলে এখানে যে তুমি 5টা গুনতেছো তাহলে কি ভুল? না, ভুল না। একটা রয়েছে ফুলকার মতো যাকে বলা হচ্ছে সিউডো ব্র্যাঙ্ক, যাকে বলা হচ্ছে কি সিউডো ব্র্যাঙ্ক। তাহলে ফার্স্ট অফ অল উপরের এই যে অংশটা দেখতে পাচ্ছ তুমি, এই উপরের অংশটা ফুলকার মতো কিন্তু ফুলকা নয়, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সিউডো ব্র্যাঙ্ক। এটার নাম কি? সিউডো ব্র্যাঙ্ক। তাহলে ফুলকা কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে ফুলকা হচ্ছে একদিকে 4টা, অপর দিকেও থাকবে 4টা, মানে 4 জোড়া ফুলকা। আমরা জানি ফুলকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কি করা বলতো? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের তাদের যে পরিবর্তন, এই পরিবর্তনটা বা ব্যাপন প্রক্রিয়ায় মূলত এই গ্যাসীয় এক্সচেঞ্জটা করা আর কি। ওকে, আচ্ছা, এই গ্যাসীয় এক্সচেঞ্জটা হয় মূলত ফুলকাতে। এখন ফুলকাতে কিভাবে হচ্ছে দেখো, ফুলকাতে 2 ধরনের ধমনী থাকবে, একটাকে বলা হচ্ছে অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, আরেকটা হচ্ছে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। তোমরা অনেকেই জানো যে ধমনী থাকা মানেই সেখানে অক্সিজেন যুক্ত রক্ত, বাট এখানে একটা ঝামেলা রয়েছে। অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী নাম ধমনী, বাট এটা পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এইটা পরিবহন করবে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমার কথা কি বোঝা গেছে? যে দেখো অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী নাম ব্র্যাঙ্কিয়াল ধমনী, বাট পরিবহন করবে কি বলতো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এটা পরিবহন করবে কি বলতো? অক্সিজেন যুক্ত রক্ত। চলো এখান থেকে শুরু করি। দেখো এই যে নীল কালারের হৃৎপিণ্ড, তো নীল কালারের হৃৎপিণ্ড মানে কি? এখানে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকবে। এইখান থেকে দেখো তো ভেন্ট্রাল অ্যাওর্টা, কি অ্যাওর্টা? এই যে বালবাস আর্টারিওসাস থেকে বের হয়ে গেল ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টা পথে দেখো 4টা ফুলকাতে, একদিকে 4টা ফুলকাতে 4টা নালী গেছে, এই দিক থেকে উঠে দেখো এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, এই জায়গায় একটা গেছে, 4টা। এবং এদের নাম কি দেওয়া রয়েছে দেখো তো? প্রথম অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, তারপরে দেখো লেখা রয়েছে দ্বিতীয় অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, এরপরে দেখো তৃতীয় অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। কোথায় গেল তৃতীয়টা? এই যে তৃতীয় অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এবং চতুর্থ অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। নাম কিন্তু ধমনী, বাট তারপরে এরা পরিবহন করবে কোন ধরনের রক্ত বলতো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ভুল যাতে না যায়, অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী নাম ধমনী হওয়া সত্ত্বেও পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখন এরা চলে গেল ফুলকাতে যাওয়ার পরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা কি ব্যাপন হবে। ব্যাপন হওয়ার পরে মূলত অক্সিজেন যুক্ত রক্ত ক্রিয়েট হবে। এই অক্সিজেন যুক্ত রক্তটা যেটার মাধ্যমে সারা শরীরে সার্কুলেট হবে সেগুলোর নামটা হইতেছে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। তাহলে এই যে দেখো এইটা একটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। বাচ্চারা একটু মনোযোগ দাও। এটা হইতেছে 1 নাম্বার বহির্বাহী, এটা হইতেছে 2 নাম্বার বহির্বাহী, এটা হইতেছে 3 নাম্বার বহির্বাহী, আর এটা হইতেছে 4 নাম্বার বহির্বাহী। বাচ্চারা দেখো তো বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী
বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কোন ধরনের রক্ত পরিবহন করবে? অক্সিজেন যুক্ত রক্ত। এই জন্য দেখো এদেরটা কিন্তু লাল, এদেরটা কি লাল। বাট 1 নাম্বার বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এবং 2 নাম্বার বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তারা সরাসরি এই যে দেখো একটা অ্যাওর্টা তৈরি করেছে। অ্যাওর্টা মানে মহাধমনী। এই অ্যাওর্টাকে বলা হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা। আবারও বললাম এই অ্যাওর্টার নামটা কি? ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে বলো ল্যাটারাল অ্যাওর্টা সরাসরি গঠন করেছে কত নাম্বার? 1 নাম্বার এবং 2 নাম্বার। অন্তর্বাহী নাকি বহির্বাহী? অবশ্যই সেটা হচ্ছে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার দেখো তো, এরা কি সরাসরি ল্যাটারাল ধমনীতে বা মহাধমনীতে যুক্ত হইছে? হয় নাই। 3 এবং 4 তারা নিজেরা আগে যুক্ত হইছে, হওয়ার পরে তারা ল্যাটারাল আউটাতে যুক্ত হইছে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে, যদি ডিপ প্রশ্ন করে তাহলে বলো বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী একদিকে কয়টা? 4টা। তাহলে এই দিকে হবে 4টা, মানে 4 জোড়া। অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কয়টা? এটাও 4 জোড়া, যেহেতু এটা একদিকে দেখানো হচ্ছে এই জন্য 4টা। এর মধ্যে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী 1 এবং 2 নাম্বার সরাসরি ল্যাটারাল আউটাতে যুক্ত হইছে, কিন্তু 1 এবং 2 নাম্বার সরাসরি ল্যাটারাল আউটাতে যুক্ত হইছে, কিন্তু 3 আর 4 এরা কিন্তু সরাসরি ল্যাটারাল আউটাতে যুক্ত হয় নাই, তারা নিজেরা যুক্ত হইছে, তারপরে তারা ল্যাটারাল আউটাতে যুক্ত হইছে। এখন মজার জিনিস আসো আর কি, দেখো এই যে খেয়াল করো এই দিকেও তাহলে একটা ল্যাটারাল আউটা থাকবে। এই যে 2 ল্যাটারাল আউটা দেখছো মাথার দিকে একটা হালকা একটা অর্ধবৃত্তাকার বা অর্ধচন্দ্রাকার একটা অংশ তৈরি করছে, এইটার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। ভাইয়ারা মনোযোগ দাও, সার্কিউলাস কথাটা সে সার্কুলার থেকে, বলো তো এটা একটু অর্ধবৃত্তাকার বা সার্কুলার টাইপের না? সেফালিকাস মানেটা কি? সেফালো মানে মাথা, খুলি। তাহলে মাথার কাছে যেহেতু 2টা ল্যাটারাল আউটা মিলে একটা অর্ধবৃত্তাকার অংশ তৈরি করেছে, এই জন্য এটার নাম সার্কিউলাস সেফালিকাস। এই সার্কিউলাস সেফালিকাস থেকে খেয়াল করো মাথার দিকে 2টা ধমনী চলে গেছে, যার নাম ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনী আমাদের ঠিক এই জায়গায় থাকে। তোমরা যারা যারা ক্লাস করছো এই জায়গায় একটু হাত দিয়ে চুপচাপ থাকো, কথা বলো না, দেখবা লাফাচ্ছে। তাহলে ক্যারোটিড ধমনী কোথায় সাপ্লাই দিছে? মস্তিষ্কে। ক্যারোটিড ধমনী তৈরি হয়েছে কই থেকে? সার্কিউলাস সেফালিকাস থেকে। ক্লিয়ার? আসো এরপরে দেখো এই যে 1 নাম্বার বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, এটা 1 নাম্বার বহির্বাহী। এটা দেখছো এটা তো সিউডো ব্র্যাঙ্ক ছিল, মানে ফুলকার মতো, কিন্তু ফুলকা না। এর এখানে সে ঘুরে এই জায়গায় যে এইখান থেকে দেখো সে একটা আলাদা একটা ধমনী তৈরি করছে, যার নাম অপথালমিক ধমনী। কি ধমনী? অপথালমিক। বাচ্চারা অপথালমিক মানে কি জানো? অপথালমাস মানে চোখকে বোঝানো হয়, তাহলে অপথালমিক ধমনী কোথায় সাপ্লাই দিবে? চোখে সাপ্লাই দিবে। প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে, অপথালমিক ধমনী কার অংশ? মনোযোগ দাও, অপথালমিক ধমনী কার অংশ বলো তো আমাকে একটু কমেন্টসে জানাও। সার্কিউলাস সেফালিকাসের অংশ নাকি প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর অংশ? প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দেখো এই যে ঘুরে গেছে, যাওয়ার পরে দেখো এরা মূলত একটা কি তৈরি করছে? এখানে তৈরি করছে একটা দেখো হাইওয়েড ধমনী। কি ধমনী? হাইওয়েড ধমনী। তাহলে দেখো এই যে সিউডোব্র্যাঙ্ক যেটা ছিল, সিউডোব্র্যাঙ্কের এখানে একটা তৈরি হয়েছে কোন ধমনী? হাইওয়েড ধমনী। আবার এইখান থেকে অ্যানাস্টোমোসিসের মাধ্যমে তৈরি হয়েছে আরেকটা ধমনী, যেটা হচ্ছে অপথালমিক ধমনী। তাহলে দেখো এই হাইওয়েড ধমনী বলি, অপথালমিক ধমনী বলি, এরা কিন্তু গেছে এই যে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী থেকে। অনেকে কিন্তু মনে করতে পারো সার্কুলার সেফালিকাস থেকে, না, সার্কুলার সেফালিকাসের ক্যারোটিড ধমনী 2টা মস্তিষ্কে চলে গেছে। ক্লিয়ার? এখন আসো পেছনের দিকে। পেছনের দিকে যখন এই যে ল্যাটারাল অ্যাওর্টা যখন তারা যুক্ত হলো, তখন এটাকে বলা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। নামটা কি বললাম? ডরসাল অ্যাওর্টা। বাবারে ডরসাল মানেটা কি? গতদিন ঘাসফড়িং পড়াইছি না, ডরসাল মানে পৃষ্ঠ, মানে পিঠের দিক। তাহলে পেছনের দিকে তারা তৈরি করলো ডরসাল অ্যাওর্টা, আর সামনের দিকে তৈরি করেছিল সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস সেফালিকাস। ওকে, এই ডরসাল অ্যাওর্টার মূলত 6টা শাখা বের হবে। এই 6টা শাখাই তোমাকে পড়তে হবে। তাহলে বলো ডরসাল অ্যাওর্টার কয়টা শাখা বের হবে? 6টা শাখা। মুখস্থ করবো না, চলো জিনিসটা চমৎকার ভাবে দেখে ফেলবো আর কি আমরা, 6টা শাখাতে কি কি হয়। ইয়েস, দেখি উত্তরটা কে দিচ্ছে আর কি, আমাদের বাচ্চারা কোন বাচ্চারা উত্তর দেয়? অক্সিজেন, কার্বন, সার্কিউলাস সেফালিকাস, হ্যাঁ সিউডোব্র্যাঙ্ক 3 এর উত্তর আমি চাচ্ছি না রে, আমি চাচ্ছি এই যে টপিক যেটা পড়াচ্ছি সেটা বলো। এরপরের দিকে আমরা একটু যাই, দেখি হয়েছে এটাতে, দেখা হয়েছে এটাতে। চলো আমরা 6টা যে শাখা, ওই 6টা শাখা কি কি আছে ওই 6টা শাখা আমরা একটু দেখে ফেলি। যাই ডরসাল অ্যাওর্টা থেকে। এই যে দেখো লেখা রয়েছে কি বহির্বাহী, বা বহির্বাহীকে বলা হচ্ছে মূলত
ইফারেন্ট মানে বের হয়ে যাওয়া। ওকে, কত জোড়া বলো তো? 4 জোড়া। অলরেডি তোমরা জানো আর কি। এটাতে বহির্বাহী কোন ধরনের রক্ত পরিবহন করবে বলো তো? অক্সিজেন যুক্ত। আর অন্তর্বাহী বা এফারেন্ট এটা ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এরপরে দেখো পৃষ্ঠ মহাধমনী মানে ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা মূলত খেয়াল করে আর কি দেখো কি বলা হয়েছে যে মূলত এদের 6টা শাখা থাকে। আচ্ছা, এই যে সার্কুলার সেফালিকাস পড়াইলাম না, দেখো কি বলছে, দুপাশের ল্যাটারাল অ্যাওর্টা ও ক্যারোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠদেশে, মানে গলবিল বলতে গলার দিকে, মাথার দিকে পৃষ্ঠদেশে একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে। এই ধমনী বলয়ের নামটাই হইতেছে সার্কুলার সেফালিকাস। চলো, ল্যাটারাল অ্যাওর্টা, সরি ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টার 6টা শাখা। দেখো কি কি বলছে, নামগুলান পরে দেখো আর কি। সাবক্লেভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, প্যারেটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কডাল ধমনী। আমার সাথে সাথে পড়ো। প্রথমে কি বলা রয়েছে বলতো? সাবক্লেভিয়ান ধমনী। 2 নাম্বারটা কি বলা রয়েছে বলতো? সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। 3 নাম্বারটা কি লেখা রয়েছে বলতো? প্যারেটাল ধমনী। 4 নাম্বার কি? রেনাল ধমনী। 5 নাম্বারটা কি? ইলিয়াক ধমনী। 6 নাম্বারটা কি? কডাল ধমনী। মুখস্থ না, খেয়াল করো। সাবক্লেভিয়ান, এই যে দেখো এটা ক্ল্যাভিকল। মেয়েদেরকে বিউটি বোন বলা হয়, ছেলেদের কলার বোন বলা হয়। এই যে ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকল, আর সাব মানে কি? নিচে। তাহলে ক্ল্যাভিকলের নিচে কি থাকে? বুক। তাহলে রুই মাছের বক্ষ অঞ্চলে সাপ্লাই দিবে কে? সাবক্ল্যাভিকল। শেষ, ডান। এরপর দিকে চলে আসো সিলিয়াকো মেসেন্টারিক। সিলিয়াকো মেসেন্টারিকটা সহজ ভাষায় একটা কথা বলি, আমাদের পেটের ভেতরে একটা অংশ থাকে যেটাকে সিলিয়াক ট্রাঙ্ক বলা হয়, বুঝছো? ধমনের একটা অংশ থাকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে একটা বের হয় সিলিয়াক ট্রাঙ্ক। এই বেটার সিলিয়াক ট্রাঙ্ক পুরা পেটের নাড়ি ভুঁড়ি 14 গোষ্ঠী সব জায়গায় সাপ্লাই দেয়। মানে পুরা পৌষ্টিক গ্রন্থি থেকে শুরু করে পৌষ্টিক তন্ত্র সকল জায়গায় সাপ্লাই দেবে সিলিয়াকো মেসেন্টারিক। তাহলে মাথায় রাখো, সিলিয়াকো মেসেন্টারিক বলতে পেটের নাড়ি ভুঁড়ি পৌষ্টিক গ্রন্থি সব, পেটের নাড়ি ভুঁড়ি পৌষ্টিক গ্রন্থি সব সিলিয়াকো মেসেন্টারিক, মানে পেটের ভেতরে সবকিছু যাবে। গেল। এরপরের দিকে চলে আসে, দেখো লেখা হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল মানে পাশে। পাশে বলতে কি? রুই মাছের 2 পাশে, রুই মাছের 2 পাশে সাপ্লাই দিবে হচ্ছে দেহ প্রাচীরে সাপ্লাই দেবে প্যারাইটাল। বাকিগুলান তোমরা এখন এমনি পারবা। রেনাল কি? রুই মাছের কিডনিতে সাপ্লাই দেবে। এরপরে দেখো লেখা রয়েছে কি মূলত ইলিয়াক। ইলিয়াক ধমনী বলা হয়েছে না আর কি, ইলিয়াক কোথায় দিবে? আচ্ছা, তোমরা একটা জিনিস পড়ছো না, আমাদের যে হিপবোন থাকে কোমরে, ইলিয়াম ইস্টাম পিউবিস। তো ইলিয়াম ইস্টাম পিউবিস, এই হিপবোন কি শ্রোণী চক্রের অংশ না? পেলভিসের অংশ না? তাহলে লেখা রয়েছে ইলিয়াক ধমনী। ইলিয়াক ধমনী তাহলে কোথায় সাপ্লাই দেবে? রুই মাছের যে শ্রোণী চক্র ওই জায়গায় সাপ্লাই দেবে। আর কডাল, কডাল শব্দের অর্থ লেজ। আবার বলো, কডাল শব্দের অর্থ কি? লেজ। তাহলে কডাল ধমনী সাপ্লাই দেবে কোথায়? লেজে। চলো একবার পরে ফেলে দেখো। সাবক্ল্যাভিয়ান, দেখো সাব মানে ক্ল্যাভিকলের নিচে থাকে বুক, তাহলে দেখো বক্ষ পাকনা এবং বক্ষ চক্রে রক্ত সাপ্লাই দিবে। সিলিয়াকো মেসেন্টারিক মানে পেটের নাড়ি ভুঁড়ি 14 গোষ্ঠী সব, দেখো পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গে, এই যে দেখো আন্তরিক অঙ্গে মানে পেটের 14 গোষ্ঠী সব জায়গায় সাপ্লাই দেবে সিলিয়াকো মেসেন্টারিক। প্যারাইটাল দেহ প্রাচীরে। রেনাল পড়া দরকার নাই, আমি জানি। বৃক্ক পারো। ইলিয়াক ধমনী কোন পাক নাই? শ্রোণী পাক নাই। কোন পাক নাই? শ্রোণী পাক নাই, রাইট। আর কডাল ধমনী, কডাল মানে লেজ। এইটা যে কতবার তোমার পরীক্ষাতে আসবে তুমি কল্পনা করতে পারবে না, বুঝছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এসপি রাইস দিয়ে তুমি মনে রাখতেই পারো আর কি। এসপি রাইস দিয়ে তুমি মনে রাখতেই পারো, কোনো সমস্যা নেই। তোমরা যেভাবে মনে রাখতে পারো নো প্রবলেম। বাট এসপি রাইস দিয়ে মনে রাখতে গেলেও তোমাকে এমনি মনে রাখতে হবে। বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকলো তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। আসো, রুই মাছের শিরাতন্ত্র। বাবারে, রুই মাছের শিরাতন্ত্র খুব বেশি কষ্ট করে পড়া দরকার নাই। এখান থেকে একটা জিনিস সবসময় যেটা আসে সেটা হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। আবারও বলে দিলাম, কি বলছি? ডাক্টাস কুভিয়েরি নামক একটা জাংশন থাকে। আর এই ডাক্টাস কুভিয়েরিটাই হইতেছে মূলত রুই মাছের শিরাতন্ত্রের প্রধান অংশ। খেয়াল করে দেখো, এই যে নীল রুই মাছের শিরাতন্ত্র, এন্ড রুই মাছের শিরাতন্ত্রের এই যে উপরের দিক থেকে যাবে, নিচের দিক থেকে যাবে, সব সাইড দিক থেকে আসবে, একটা জাংশন পয়েন্ট তৈরি হবে, বুঝছো? এই জাংশন পয়েন্টের নামটাই হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। তাহলে বলো, ডাক্টাস কুভিয়েরি কার অংশ? রুই মাছের শিরাতন্ত্রের অংশ। এতটুকু মনে রাখো তাহলেই হবে, আর মোটামুটি তেমন কোনো কিছু লাগবে না আর কি এটাতে। আসো, এরপরের দিকে একটা জিনিসের দিকে খেয়াল করো, সেটা হচ্ছে রুই মাছের মূলত একটাতে লেখা রয়েছে, সেটা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। কি বলা হয়েছে বলতো? অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এই লাইনটা একটু দাগাও। ডান ও বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কয়েকটি অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত থাকে। ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, কিভাবে একটু দেখি উপরের ছবিতে। এই যে খেয়াল করে দেখো, এটা হইতেছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা,
আর এই যে দেখো এটা হইতেছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। ক্লিয়ার? তাহলে দেখো এটা হইতেছে ডান পশ্চাৎ কার্ডিনাল, এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল। এই দুইটার মাঝখানে দেখছো রেল লাইনের পাতের মতো অংশ, এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। তাহলে বলো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস কার কার মধ্যে হবে? ডান পশ্চাৎ এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার মধ্যে হবে। ক্লিয়ার? এখন আসো যে জায়গাটা, সেটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র কি জিনিস? আমাদের দেহের প্রত্যেকটা রক্ত হৃৎপিণ্ডে যাবে, কিন্তু হৃৎপিণ্ডে যাওয়ার আগে এরা আর একটা জায়গায় পোর্ট বা নঙ্গর করবে। পোর্ট বা কি করবে? নঙ্গর করবে। এই যে একটা জায়গায় পোর্ট বা নঙ্গর করলো, একটু রেস্ট করলো, করার পরে সে হৃৎপিণ্ডে যাবে, এই অবস্থাটাকে বলা হচ্ছে পোর্টাল সিস্টেম। তাহলে পোর্টাল সিস্টেমের মেইন কাজটা কি? সে এখান থেকে ধরে রাখো আমি যশোরে রয়েছে, যশোর থেকে ঢাকা আমি যাব, কিন্তু যেতে যেতে মাঝখানে ধরে রাখো ফরিদপুরে কোনো একটা জায়গায় আমি একটু হোল্ড করে রেস্ট করব। এই যে হোল্ড করলাম, এটাই হতেছে পোর্টাল সিস্টেম। মানুষের দেহে পোর্টাল সিস্টেম, মনে রাখো পরীক্ষাতে আসে, মানুষের দেহে পোর্টাল সিস্টেম হচ্ছে মাত্র একটা, এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টাল মানে আমরা জানি যকৃৎ পোর্টাল। বাট মাছের দেহে রয়েছে দুই ধরনের পোর্টাল সিস্টেম, একটাকে বলা হয় হেপাটিক পোর্টাল আর একটাকে বলা হয় রেনাল পোর্টাল। এতটুকু মনে রাখলে এনাফ। তাহলে বলো এদের পোর্টাল সিস্টেম কয়টা? এদের পোর্টাল সিস্টেম বাবা দুইটা। ওকে, ওয়ান ইজ হেপাটিক পোর্টাল সিস্টেম এন্ড আনাদার ইজ রেনাল পোর্টাল সিস্টেম। কোন পোর্টাল সিস্টেম? রেনাল পোর্টাল সিস্টেম। ক্লিয়ার? এতটুকু জিনিস, আর বেশি কোনো কিছু জানা দরকার নাই আর কি এটাতে। আর কি কি রয়েছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে? চলো, রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে আর একটা জিনিস, সেটা হইতেছে যে দেখো এদের হার্টকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। কেন? এদের হার্ট দিয়ে সবসময় কি যায় বলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। শেষ, অলরেডি আমাদেরকে পড়ানো কমপ্লিট এটাতে। রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 2টা। রুই মাছের হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাস নামক উপপ্রকোষ্ঠ থাকে, মানুষের হৃৎপিণ্ডের ভাই এরকম কোনো কিছু নাই রে ভাই। ওকে, এরপরে দেখো শিরা, ডাক্টাস কুভেরি শিরাতন্ত্রের অংশ। ক্লিয়ার? আর আমাদের ওই ধরনের ডাক্টাস কুভেরি টুভেরি কোনো কিছু নাই। রুই মাছের হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ শুধুমাত্র এক চক্রী, এই জন্য এক ধরনের রক্ত যায়, এক চক্রী। আমাদের একই সাথে হৃৎপিণ্ডের একদিক দিয়ে অক্সিজেন যুক্ত আর একদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, মানে কি? দ্বিচক্রী। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, রুই মাছ এদের তো ফুসফুস নেই, এরা কার সাথে সমন্বয় করে? ফুলকার সাথে। আর আমরা কার সাথে সমন্বয় করি বলতো? ফুসফুসের সাথে রক্ত সংবহনটা সমন্বয় ঘটে আর কি। বলো, এই যে মোটামুটি যা আছে একদম রক্ত সংবহন তন্ত্রের, দেখো A to Z আমাদের মোটামুটি পড়া কমপ্লিট। হৃৎপিণ্ড, একটা জিনিস বাদ আছে এখান থেকে, দেখো সেটা হচ্ছে একটু সামনের দিকে আসি। দেখো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তোমরা জানো যে যেহেতু মাছ তো একটা কর্ডিড প্রাণী না, মাছের রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ প্রকৃতির। এখন এই জায়গাতে খেয়াল করি আর কি, লেখা রয়েছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের উপাদান 3টা: রক্ত, হৃৎপিণ্ড, রক্তনালী। অলরেডি হৃৎপিণ্ড পড়া শেষ, অলরেডি রক্তনালীও পড়া শেষ, বাকি রয়েছে শুধু রক্ত। আমাদের রক্তের মতো কিন্তু রুই মাছের রক্ত না, মনে রেখো আমাদের রক্তে কিন্তু রক্তকণিকা থাকে 3টা: আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। বাট রুই মাছ তাদের কোনো প্লেটলেট নাই ভাই, তাদের আছে আরবিসি আর ডাব্লিউবিসি। দেখো রক্তরস এবং রক্তকণিকা দ্বারা গঠিত। এদের মূলত কয় ধরনের রক্তকণিকা থাকে? 2 ধরনের, একটা আরবিসি আর একটা হচ্ছে ডাব্লিউবিসি। কিন্তু আমাদের আরবিসি যেটা, মানুষের আরবিসি কিন্তু নিউক্লিয়াস বিহীন। আর এদের লোহিত রক্তকণিকা কি বলতো? নিউক্লিয়াস যুক্ত, হিমোগ্লোবিন সমৃদ্ধ, লাল বর্ণের। আর ওদের শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো এই ধরনের ক্ষণপথ সৃষ্টি করতে পারে, বুঝছো? এই জন্য বলা হচ্ছে অ্যামিবয়েড, নির্দিষ্ট আকৃতিবিহীন, নিউক্লিয়াস যুক্ত এবং বর্ণবিহীন। এটা আমাদের সাথে মিল রয়েছে। তাহলে খেয়াল করে দেখো ওদের আরবিসি এবং আমাদের আরবিসির মধ্যে একটা পার্থক্য কি? ওদের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, আমাদের আরবিসিটা পূর্ণাঙ্গ অবস্থায় নিউক্লিয়াস বিহীন। ওকে, এদের শ্বেত রক্তকণিকা অ্যামিবয়েড ধরনের, বর্ণহীন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের নাই কি? প্লেটলেট নাই বা প্লেটলেট নাই। মাথায় যেন থাকে, প্লেটলেট বা কি নাই বলো? প্লেটলেট নাই। বাচ্চারা বুঝা গেছে এই জায়গাটাতে? অনেকে ক্লাস দেখছো, বলো ক্লিয়ার কিনা দেখি তোমাদের। যারা যারা ক্লাস দেখছো ধন্যবাদ তোমাদেরকে, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক, এত কষ্ট করে ক্লাস দেখছো আর কি তোমরা। কই ক্লিয়ার কিনা বলো বলো বলো। অল ইজ ক্লিয়ার বাচ্চারা? সবকিছু ক্লিয়ার হলে জানো আমাকে। কই ক্লিয়ার কিনা? এবার দেখবা কেমনে উড়তে উড়তে সলভ হয়ে যায় আর কি। দেখো রুই মাছের সাবক্লাভিয়ান ধমনী কোথায় থাকে? সাবক্লাভিয়ান।
আমরা জানি ক্ল্যাভিকলের নিচে, ক্ল্যাভিকলের নিচে কি থাকে? বুক। তাহলে বুক মানে একটাই রয়েছে বক্ষচক্রে। কি চক্রে? বক্ষচক্রে। এখানে দেখো লেজ, লেজে থাকবে কোনটা ভাই? লেজে থাকবে কোন ধমনী? আমরা জানি লেজ মানে কডাল ধমনী। শেষ। পাকস্থলী দেখছো? পাকস্থলী মানে হচ্ছে খাদ্য পরিপাক, তার মানে কি? সিলিয়াকো মেসেন্টারিক। কি আঁকো বলো তো? সিলিয়াকো মেসেন্টারিক। আমরা জানি সিলিয়াকো মেসেন্টারিক। ওকে, মলাশয় ক্লিয়ার। দেখো মলাশয়ের ক্ষেত্রে এটাও কি পরিপাকতন্ত্রের অংশ না? তাহলে মলাশয় কি সাপ্লাই দিবে বলো তো? সিলিয়াকো মেসেন্টারিক। তাহলে রাইট অ্যান্সার হবে মাত্র কোনটা? 3-এর ক। 3-এর ক হবে রাইট অ্যান্সার। জি, মেরিট প্রকাশ করব ক্লাস শেষের পরে। চলো, রুই মাছের সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে না? প্রশ্নটা ভালো করে করো, করে না কোথায়? এই উত্তরটা তো তোমাদের দেওয়া উচিত, তাই না? বলো তো, উত্তরটা আমাকে দাও তো। মলাশয়ে, দেহপ্রাচীরে, অন্ত্রে নাকি যকৃতে? এই উত্তরটা আমাকে একটু কেউ দাও। কে এই উত্তরটা দিতে চাও বাচ্চারা? আমাকে একটু জানাও তোমরা, আমি একটু জানতে চাই। এই উত্তরটা আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। বলো, উত্তরটা আমাকে জানাও, জানাও, জানাও। চারের উত্তর অনেকে দিচ্ছ, দেখি সবার আগে কে উত্তর দিয়েছে। সবার আগে উত্তর দিচ্ছে হচ্ছে আবু জিহাদ। 4-এর 2। ইয়েস, মলাশয়। মলাশয় তো পরিপাকতন্ত্রের অংশ, মানে এটা হবে না। অন্ত্র হবে না। যকৃত এটাও তো পরিপাকতন্ত্রের অংশ, হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে দেহপ্রাচীরে। বলো, দেহপ্রাচীরে কোনটা সাপ্লাই দেয়? প্যারাইটাল ধমনী। কোন ধমনী? প্যারাইটাল ধমনী। চলো, ওকে, ডান। ইলমি উত্তর দিয়েছে, প্লাবন উত্তর দিচ্ছে, হ্যাঁ ভেরি গুড, বি। চলো এরপরে দেখে যাই 5 নাম্বার। রুই মাছের ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? এই যে দেখো ইলিয়াক। ইলিয়াক মানে এটা আমি বলবো না, আমাদের শ্রোণী চক্র রয়েছে না, হিপ বোন, ইলিয়াম ইসচাম পিউবিস। বলো, ইলিয়াক ধমনী কোথায় সাপ্লাই দিবে? বক্ষপাকনাই, বক্ষচক্রে, শ্রোণী চক্রে নাকি দেহপ্রাচীরে? সবার আগে কে উত্তর দেয় এটা? আমরা জানি বক্ষপাকনাই। বক্ষপাকনাই হবে সাবক্লাভিয়ান, হবে না এটা উত্তর। বক্ষচক্রে সাবক্লাভিয়ান, এটা উত্তর হবে না। দেহপ্রাচীরে দেয় কে? প্যারাইটাল, এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার একমাত্র কোনটা? শ্রোণী পাকনাই। কোন পাকনাই বলো? শ্রোণী পাকনাই। হয়েছে এই জায়গাটাতে শ্রোণী পাকনাই। ইয়েস, 5-এর সি। শুভমন্ডল 5-এর সি উত্তর দিচ্ছ, গুড। চলো, রুই মাছের হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল। এই যে দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা, ভাই রে ভাই মনোযোগ দাও। রুই মাছের হৃৎপিণ্ড, আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ড কোন ধরনের রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে কোথায়? ভেন্ট্রাল অ্যাওর্টা। এখন কথা হচ্ছে ভেন্ট্রাল মানে কি? একটু আগে বললাম না ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা মানে তো হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। তাহলে ভেন্ট্রাল মানে কি? ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়, মানে ওদের বুকের দিকে অঙ্কীয় মহাধমনী। নাম কিন্তু মহাধমনী, দেখছো কত কিউট একটা নাম। বাট এই এটা পরিবহন করবে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। চলাচল নিয়ন্ত্রণ করে কে? চলাচল নিয়ন্ত্রণ করে কে বলো তো? ডাক্টাস কুভেরি, কোনাস আর্টেরিওসাস, সাইনাস ভেনাসাস নাকি বালবাস আর্টেরিওসাস? দেখি আমাদের একটু শুনে আর কি কে কি বলে। দেখো, রুই মাছের হৃৎপিণ্ডের রক্তের ফ্লোয়ের যদি আমি একটু কথা বলি, রক্তের ফ্লোয়ের কথা যদি বলা হয় তাহলে একটু খেয়াল করি। এই সাইড দিয়ে রক্তটা প্রবেশ করবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই যে 1 নাম্বার, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। এটার নামটা কি বলো? সাইনাস ভেনোসাস। এরপরে যেটা আসবে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম। এটা কি? ভেন্ট্রিকল বা নিলয়। ভেন্ট্রিকল বা কি? নিলয়। আর এটা হচ্ছে কি? সেই বালবাস আর্টেরিওসাস। সেই বালবাস আর্টেরিওসাস। এই বালবাস আর্টেরিওসাস পথে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে কোথায়? এই মহাধমনীতে, ভেন্ট্রাল অ্যাওর্টাই। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? উত্তর দাও আমাকে। রাইট অ্যান্সার হবে 6-এর উত্তর। আচ্ছা, ডাক্টাস কুভেরি এটা কখনোই না, কারণ ডাক্টাস কুভেরি দেখো ডিরেক্ট শিরাতন্ত্রের অংশ, হচ্ছে না উত্তর।
কোনাস আর্টেরিওসাস, রুই মাছের হৃৎপিণ্ডের কোনো কোনাস আর্টেরিওসাস নাই, তাহলে আছে কি, হয় বালবাস অথবা সাইনাস। কিন্তু দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হয়েছে কই থেকে, বালবাস আর্টেরিওসাস থেকে তৈরি হয়েছে ভেন্ট্রাল অ্যাওর্টা, তাই না? তাহলে সাইনাস ভেনাসাসের উত্তর হবে না, তাহলে দেখো সাইনাস ভেনাসাসের উত্তর না, তাহলে রাইট অ্যান্সার হবে বালবাস আর্টেরিওসাস। কি হবে, বালবাস আর্টেরিওসাস। 6 উত্তরে শুভ দিচ্ছে, লাকি একটা দিচ্ছে, পালন বসাক উত্তর দিয়েছে, ভেরি গুড। ইলমি তুমি উত্তর দিয়েছো, হাসিব উত্তর দিয়েছে, রাইট অ্যান্সার 6 রে। চলো 7 নাম্বার, কোনটি রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? খুবই সহজ একটা জিনিস, রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় নিচের কোনটা, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল সাইনাস, শিরা নাকি কৌশিক নালী? বলো তো, রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় নিচের কোনটি? হৃৎপিণ্ড মাস্ট বি, এটা মাস্ট বি এটা, তারপরে শিরা এটাও তো হয়, তাই না? বলো তো, এরপর দেখো কৌশিক নালী বা কৌশিক জালিকা এটাও তো হয়, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলো? পেরিকার্ডিয়াল, কি বলতেছো বলো? পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস। এটা কেন না? কারণ এটা তো একটা গহ্বর, পেরিকার্ডিয়াল সাইনাস কি একটা গহ্বর, তাই না? এই গহ্বরের ভেতরে কি থাকে, হার্ট থাকে। কি থাকে বলো তো, হার্ট থাকে, তার মানে এই গহ্বর নিয়ে আমাদের এত প্যারা নাই তো, এটা হচ্ছে জাস্ট থাকার একটা জায়গা। তাহলে 7 উত্তর হবে, 7 উত্তর কি, 7 উত্তর হবে খ। উত্তর কে দিচ্ছে, ভেরি গুড, শুভ উত্তর দিয়েছে। 7 উত্তর ডি না ভাইয়া, ডি না। চলো, কোন প্রাণীতে ভেনাসার থাকে? অলরেডি পড়ানো শেষ, সবচেয়ে সহজ জিনিস, সেটা থাকবে হচ্ছে মাছে। কোথায় থাকবে? মাছে থাকবে ভেনাসার, এটা বোঝানোর মতো কিছু নাই, সবাই পারবে। চলো 9 নাম্বার, রুই মাছের ফুলকার প্রতিসারী ল্যামেলাকে কি বলা হয়? রুই মাছের ফুলকার প্রতিসারী ল্যামেলাকে কি বলা হয়? তার মানে এই যে দেখো ফুলকাতে চলে আসছি, এখন ফুলকাতে আসলে আমাদের তো ফুলকার দিকে চলে যেতে হবে, সবাই চলো বইটা বের করে আমরা ফুলকা পড়াশোনা করি। উত্তরটা দেখো, লেখা প্রতিসারীর ল্যামেলাকে, প্রতিসারীর ল্যামেলাকে কি বলা হচ্ছে? হোলোব্র্যাঙ্ক, সিউডোব্র্যাঙ্ক, হোমোব্র্যাঙ্ক নাকি হেমিব্র্যাঙ্ক? ওকে, খেয়াল করে দেখো, সিউডোব্র্যাঙ্ক তো ফুলকার মতো, ফুলকা না, এটা হবে না। হোমোব্র্যাঙ্ক কোনো কথাই নাই, ওয়ার্ডই নাই বইয়ে, হবে না। তাহলে হতে পারে হয় হলোব্র্যাঙ্ক অথবা হেমিব্র্যাঙ্ক। বাচ্চারা এদের ল্যামেলি থাকে দুইটা, খেয়াল করে দেখো ল্যামেলি থাকে কয়টা? দুইটা। ওকে, এই যে দেখো এখানে আমি একটা ড্র করি সুন্দর করে একটা, জাস্ট ওকে, দেখো একটা ফুলকার মতো আমি একটা ছবি একটা ড্র করলাম এই জায়গাটাতে, ক্লিয়ার? ওকে, ফুলকার মতো একটা ছবি ড্র করছি, এর মাঝে ছোট 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 কিছু পদ দিয়ে দিচ্ছি আর কি, সুন্দর করে আর কি। মনোযোগ দাও ভাই, মনোযোগ দাও, খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা ফুলকা। একটা ফুলকার ল্যামেলি বা সূত্রক মূলত হচ্ছে দুইটা। তাহলে দেখো এইদিকে একটা সূত্রক, এইদিকে একটা সূত্রক, মানে যে ল্যামেলি, ল্যামেলি মানে রাস্তা বা নল। তাহলে বলো তো একটা ফুলকা হওয়ার জন্য এদের সূত্রক, সারি বা ল্যামেলি কয়টা হইতে হয়েছে বলো তো? দুইটা হইতেছে। তাহলে সূত্রক বা ল্যামেলি, যদিও বা ল্যামেলি এদের ভেতরের দিকে থাকে বাবা, ল্যামেলি এদের ভেতরের দিকে ধরে রাখো থাকে, বাট ধরে রাখো এটা একটা সূত্রক, এটা একটা সূত্রক। তাহলে ফুলকা সূত্রক থাকতে হইতেছে কয়টা বলো? দুইটা থাকতে হইতেছে। যদি একটা থাকে তাহলে সেটা অর্ধেক, অর্ধেকটাকে কি বলা হবে? হেমি, হেমি সেলুলোজ, সেলুলোজের ছোট ভাই হেমি, তাহলে হেমি মানে অর্ধেক। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত হেমি ব্রাঙ্ক। কোন ব্রাঙ্ক? হেমি ব্রাঙ্ক। বাট এইখানের দিকে একটু মনোযোগ দাও, দেখো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কি জানো? এটাকে বলা হচ্ছে ফুলকা আর্চ। মনোযোগ দাও সবাই, এটার নামটা কি? ফুলকা আর্চ। ফুলকা আর্চ এটা একটা অস্থিময় অংশ। আবারও বলো, কিময় অংশ? অস্থিময় অংশ, অস্থিময় অংশ। মনে থাকবে এই জায়গাটাতে, ফুলকা আর্চ কি অংশ? অস্থিময় অংশ। হয়েছে এই জায়গাটাতে? আসো এরপরে, এই যে তুমি যে অংশটা দেখতে পাচ্ছ খাঁচকাটা খাঁচকাটা, এটা হচ্ছে যে রুই মাছের গলবিল থাকে, গলবিলের ভেতরে ঢুকানো থাকে আর কি, ফুলকার অংশগুলো ঢুকানো থাকে। তো এই যে রুই মাছের গলবিলের এখানে খাঁচকাটার মতো অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে ফুলকা রেকার। আমি আবারও বললাম, কোন রেকার বলো তো? ফুলকা রেকার। তোমাদের কি কারো মনে রয়েছে ফুলকা রেকার একটা গুরুত্বপূর্ণ কাজ করে? সেটা হচ্ছে ফিল্টারিং এর কাজ করে, ছাঁকুন হিসেবে কাজ করে ফুলকা রেকার। তাহলে বলো, একটা ফুলকার মূলত কয়টা সূত্রক থাকতেছে? মূলত থাকতেছে ধরো দুইটা সূত্রক, ল্যামেলি থাকতেছে, এবং এই দুইটা সূত্রকে যদি একটা থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো? হেমিব্র্যাঙ্ক। আর যদি পূর্ণ হয় তখন তাকে বলা হবে হোলোব্র্যাঙ্ক। হোল শব্দের অর্থ হচ্ছে পুরোটা। এদের যে অস্থির মতো অংশ থাকে তার নাম কি? ফুলকা আর্চ, ফুলকা আর্চ। ক্লিয়ার? আর খেয়াল করো,
গলবিলের কিছু খাঁচকাটা অংশ থাকে, এই অংশগুলো গলবিলের খাঁচকাটা অংশ, এটাকে বলা হচ্ছে ফুলকা রেখার। ফুলকা রেখার কি হিসাবে কাজ করবে? ফিল্টার হিসেবে কাজ করবে। ভুল করা যাবে না, কি হিসাবে কাজ করবে? ফুলকা রেখার কি হিসাবে কাজ করবে? ফিল্টার হিসেবে কাজ করবে। ওকে, ফিল্টার মানে ছাঁকুনি ভাই, ফিল্টার মানে ছাঁকুনি, ফিল্টার মানে ছাঁকুনি হিসেবে কাজ করবে। চলো আমরা একটু দেখে ফেলি আর কি, ফুলকার ছবির দিকে আমরা যাই। চলো, শ্বসনতন্ত্র খেয়াল করো, এদের ফুলকা তোমরা অলরেডি জানো, ফুলকার ইংরেজি হচ্ছে গিল। ফুলকার ইংরেজিটা কি বলো তো? গিল। ওকে, থাকে কয় জোড়া? 4 জোড়া। দেখো ফুলকা সূত্রক কয় জোড়া, মানে কয়টা থাকবে? 1 জোড়া বা 2টা থাকবে। যদি অর্ধেক থাকে হেমিব্র্যাঙ্ক, ওকে, আর 2টি হেমিব্র্যাঙ্ক মিলে যেটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে হোলোব্র্যাঙ্ক। ক্লিয়ার? এখন আসে যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে এই যে দেখো লেখা রয়েছে, তোমাদের দেখায় দিচ্ছে আর কি। এটাতে গলবিলের পার্শ্বপ্রাচীরে 5 জোড়া অন্তঃফুলকা ছিদ্র থাকে। খেয়াল করে দেখো, অন্তঃফুলকা ছিদ্র কত জোড়া? 5 জোড়া। কত জোড়া? 5 জোড়া। খেয়াল করে দেখো, অস্থি নির্মিত অংশ নাম কি? ফুলকা আর্চ। গলবিলের প্রতিপাশে 5টি করে ফুলকা আর্চ থাকে। তাহলে দেখো গলবিলের প্রতিপাশে কতটি করে ফুলকা আর্চ থাকে? 5টি করে ফুলকা আর্চ থাকে। প্রথম 4টি ফুলকা আর্চে, যে হোক এটা লাগতেছে না তোমাদের, এখন এই জায়গাতে আসো। ফুলকা আর্চের ভেতরের দিকে গলবিল প্রাচীরে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়, এদেরকে বলা হয় ফুলকা রেখার। আর এটা কাজ করে কি হিসাবে? ছাঁকুনি হিসাবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, অস্থির মতো দেখতে কোনটা? ফুলকা আর্চ অস্থির মতো। ক্লিয়ার? তাহলে এদের প্রত্যেক গলবিলের পাশে কয়টা থাকবে? 5টি থাকবে। কয়টি? 5টি। মনোযোগ দাও ভাই, একদিকের চিন্তা করে, একদিকে ফুলকা থাকে 4টা, আবারও বলো কয়টা? ফুলকা থাকে 4টা। ক্লিয়ার? ফুলকা আর্চ থাকবে কয়টা? 5টা। কেন? একটা বেশি কেন? ওই যে সিডোব্র্যাঙ্ক ছিল, মানে ফুলকার মতো কিন্তু ফুলকা না, 5টা। আবার দেখো এখানে লেখা রয়েছে কি? অন্তঃফুলকা ছিদ্র, এরাও থাকবে কয়টা? একদিকে 5টা। কয়টা? 5টা। 2 দিক মিলে 5 জোড়া। তাহলে দেখো ফুলকা 4টা, একদিকে চিন্তা করো, ফুলকা 4টা। ক্লিয়ার? ছিদ্র কয়টা? 5টা। আর্চ কয়টা? 5টা। ওকে, ফুলকা রেখার কোনটা? গলবিলের ভেতরে যে ভাঁজ, সেটা ফুলকা রেখার কি হিসেবে কাজ করে? ছাঁকুনি হিসেবে কাজ করে। তাহলে দেখবা ভুল যাবে কই থেকে? যাওয়ার আর কোনো সুযোগই নাই ভাই এখানে। ক্লিয়ার এতটুকু জিনিস? আসো, তো রাইট অ্যান্সার হচ্ছে হেমিব্র্যাঙ্ক। রাইট অ্যান্সার কোনটা? হেমিব্র্যাঙ্ক। চলো এরপরে যাই। মাছের কোন অঙ্গের সাহায্যে পানির বিভিন্ন স্তর সম্পর্কে সে জানতে পারে? পানির স্তরে ভুল যাবে কিন্তু, মনোযোগ দাও। পানির বিভিন্ন স্তর বলতে কি? পানির উপরের লেয়ার, মধ্য লেয়ার, নাকি কাদামাটির নিচের লেয়ার? তোমাদের এখানে 2টা জিনিসের মধ্যে ভুল হবে, কি উত্তরটা দেওয়ার ট্রাই করবে দেখি। পাখনা রশ্মি, পার্শ্বরেখা, নাসারন্ধ্র নাকি বায়ুথলি? আমি জানি পাখনা রশ্মি হবে না, এটা তুমিও জানো হবে না। বায়ুথলি, আচ্ছা নাসারন্ধ্র তুমিও জানো এটা হবে না। তাহলে হইতে পারে কোনটা? পার্শ্বরেখা আর একটা বায়ুথলি। ওকে, তোমাদের বলে রাখি, পার্শ্বরেখাকে বলা হয় ল্যাটারাল লাইন অর্গান। এই ল্যাটারাল লাইন অর্গানটা মূলত একটা সংবেদী কোষ, যদি কখনো আসে তাহলে বলো সংবেদী কোষ কোনটা? ল্যাটারাল লাইন অর্গান বা কি রেখা? পার্শ্বরেখা। কই থাকে? ধরো এটা একটা মাছ, এই মাছের এই যে মিড পয়েন্ট বরাবর যেটা থাকবে সেটাই হইতেছে মূলত ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্বরেখা। এটা কি করে? সংবেদী অঙ্গ। এটার কাজ হচ্ছে পানির রাসায়নিক গুণাগুণ। আবারও বললাম, এটার কাজ কি বলো? পানির কি গুণাগুণ? রাসায়নিক গুণাগুণ বুঝতে সহায়তা করে এটা। ক্লিয়ার? তাহলে এটা তো পানির স্তর সম্পর্কে কোনো ধারণা দিচ্ছে না। পানি ভালো নাকি খারাপ, বিওডি নাকি সিওডি, এটা সম্পর্কে ধারণা দেয় হচ্ছে ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্বরেখা। কিন্তু পানির স্তর, মনে করো যে উপরের স্তর, মধ্য স্তর, নিচের স্তর, এই স্তরের ধারণা দেয় কে? প্লবতা রক্ষা করে কে? তোমরা জানো না? রুই মাছের পটকা থাকে, বায়ুথলি থাকে, সুইম ব্লাডার থাকে, এয়ার ব্লাডার থাকে, সেটার নাম হচ্ছে বায়ুথলি। তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট, স্তর সম্পর্কে ধারণা দেয় বায়ুথলি। উত্তরটা কে দিচ্ছে? 10-এর 10-এর বি যারা দিছো, এই যে দেখো ধরা খেয়ে গেছো, দেখছো? প্রান্ত, তৌবা করো। পানির স্তর সম্পর্কে ধারণা দেয় বায়ুথলি, আর পানির রাসায়নিক গুণাগুণ সম্পর্কে ধারণা দেয় তাহলে হবে পার্শ্বরেখা। ভুল গেছে, কোনো সমস্যা নাই। 10-এর ডি। সবাই রাইট উত্তরটা লিখে ফেলো তো।
সবাই রাইট উত্তরটা লেখো। জয়িতা লিখছো রাইট উত্তর, গুড। তুলনা ভুল লিখছো, প্রান্ত ভুল লিখছো। ওকে, চলো। হুম, আচ্ছা, আমরা এখন একটু বায়ুথলির দিকে চলে যাবো। দেখো, চলে আসে কি, রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে? বায়ুথলিতে যাব, একটু পরে আমরা বায়ুথলি পেয়ে যাবো আর কি। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, এটা একটু দেখে ফেলি আর কি। দেখো, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেম, মানে প্রতিস্রোত তন্ত্র। মানে রুই মাছের ফুলকাতে হাতের এই দিক দিয়ে রক্ত প্রবাহিত হইলে পানি প্রবাহিত হবে তার উল্টা দিক দিয়ে। তাহলে রক্ত এবং পানি প্রবাহ একে অপরের ডিরেকশনের উল্টা দিকে যাচ্ছে, এতে করে সংঘর্ষ বেশি হচ্ছে, ফলে অক্সিজেনের বিনিময় বেশি হচ্ছে। এবং এই কাউন্টার কারেন্ট সিস্টেমের কারণে অক্সিজেনের বিনিময় নিশ্চিত হয় কত পার্সেন্ট? 80%। তাহলে কাউন্টার কারেন্ট বা প্রতিস্রোত তন্ত্রের মাধ্যমে কত পার্সেন্ট হয় বলতো অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়? 80%। মনে রাখো এটাতে। এই যে দেখো, বায়ুথলি নিয়ে দেখো 4 স্টার দেওয়া রয়েছে, অনেকগুলোর নাম রয়েছে, এগুলো পরে দেখো। বায়ুথলি, সন্তরণথলি, পটকা, হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, এয়ার ব্লাডার, সুইম ব্লাডার, আবার দেখো হাইড্রোস্ট্যাটিক অর্গান। এখন সুইম ব্লাডার দেখে অনেকে মনে করতে পারে এই এটা আবার কি নাকি, পাখনা নাকি? না, সুইম ব্লাডার মানে হচ্ছে বায়ুথলি। এখন আসো, এই যে বায়ুথলি, এই বায়ুথলি তোমাদেরকে বুঝাই দিই, দাগায় দেওয়া আছে, তোমরা দেখে নিও। বায়ুথলির দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে তাকালে প্রথমে যেটা পাই, বায়ুথলির প্রকোষ্ঠ হতেছে দুইটা। এই যে দেখো, এটা একটা প্রকোষ্ঠ, আবার এই যে দেখো, এটা একটা প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ হচ্ছে দুইটা, অগ্র প্রকোষ্ঠ আকারে ছোট, পশ্চাৎ প্রকোষ্ঠ আকারে বড়। বায়ুথলি মানে বাতাস থাকবে, এখানে প্রধান বাতাস কোনটা থাকবে? মাথায় রাখতে হবে, প্রধান বাতাস থাকবে অক্সিজেন। প্রধান বাতাস থাকবে কি? অক্সিজেন। অল্প পরিমাণে থাকবে কার্বন ডাই অক্সাইড এবং এবং নাইট্রোজেন। এবং কি থাকবে? হাইড্রোজেন না, কিন্তু কি থাকবে? নাইট্রোজেন। তাহলে বলো, বায়ুথলিতে বায়ুথলিতে কি কি থাকবে? অক্সিজেন বেশি পরিমাণে, অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। বলো তো, এই যে বায়ুথলির পর্দা আবরণ কয় স্তরী? দেখা যাচ্ছে দ্বিস্তরী। এখন আসো, এটার নাম হচ্ছে তাদের খাদ্যনালী বা অন্ননালী। খাদ্যনালী বা অন্ননালী বা ইসোফেগাস। দেখো, এই যে বায়ু পটকার সাথে খাদ্যনালীর একটা সম্পর্ক হয়েছে একটা নালী দ্বারা, দেখো, তাই না? এই নালীটাকে বলা হয় নিউমেটিক নালী। কথাটা হচ্ছে, এটার নাম নিউমেটিক নালী হলো কেন? কারণ নিউমো মানে বাতাস, যেহেতু বাতাস থলি, তাহলে এটার জন্য এটার নাম হচ্ছে নিউমেটিক নালী। তাহলে নিউমেটিক নালী যে জাংশন কার কার মধ্যে? বায়ুথলির মধ্যে এবং অন্য নালীর মধ্যে। বুঝা গেছে? আর যাদের এই নিউমেটিক নালী থাকে তাদেরকে বলা হচ্ছে ফাইসোস্টোমাস মাছ। কি মাছ? ফাইসোস্টোমাস মাছ, রুই, কাতলা, মৃগেল। এখন ফাইসোস্টোমা, স্টোমা মানে যোগ করে দেওয়া। তাহলে দেখো, এই নিউমেটিক নালীতে যোগ করে দিছে, তাহলে যাদের থাকবে তাদের হচ্ছে ফাইসোস্টোমাস মাছ। ফাইসোস্টোমাস মাছ কি? রুই, কাতলা, মৃগেল, এগুলা। আর যাদের থাকবে না তাদেরকে বলা হবে ফাইসোক্লিস্টাস। ফাইসোক্লিস্টাস উচ্চারণ করো, ফাইসোক্লিস্টাস। দাগে দেওয়া আছে, সমস্যা নাই উপরে। এখন খেয়াল করো, অগ্রপৌষ্টিক নালী থেকে কিছু দেখো সুতার মতো অংশ আসছে লাল, পশ্চাৎপৌষ্টিক নালী থেকে সুতার মতো কিছু অংশ আসে দেখো লাল। ওকে, এই লাল অংশগুলোকে বলা হচ্ছে লাল গ্যাস গ্রন্থি। কি গ্রন্থি? লাল গ্যাস গ্রন্থি, যার অপর নাম হচ্ছে রেটি মিরাবিলি বা রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেটি মিরাবিলি, এটার অপর নাম হচ্ছে কি গ্যাস গ্রন্থি বলতো? লাল গ্যাস গ্রন্থি। আবারও বলো, কি নাম? লাল গ্যাস গ্রন্থি। মনে থাকবে এই জায়গাটাতে। ওকে, আসো এরপরে, এই যে মূলত এইখানে যে বায়ুথলি কথাটা বলা রয়েছে, জার্মান বিজ্ঞানী দেখো আর্নেস্ট রেনিস ভেবার, উনি মূলত একটা অসিকল তৈরি করেন যার নাম ভেবিরিয়ান অসিকল। মেন কথা, মাছের কান। তাহলে ভেবিরিয়ান অসিকলকে যদি আমি সহজভাবে বলতে চাই, তাহলে এটা হচ্ছে কি বলতো? মাছের কান। ক্লিয়ার এতটুকু? মাছের কান হিসেবে কাজ করে ভেবিরিয়ান অসিকল। কথা শেষ এই জায়গাটাই। ওকে, এবং এইটা মূলত অন্তকর্ণের মতো করে কাজ করবে। এটা কিসের মতো কাজ করবে? অন্তকর্ণের মতো করে কাজ করবে আর কি। দেখো, বায়ুথলির কিছু কাজের কথা বলা রয়েছে, বায়ুথলির কাজের কথা আমরা একটু পড়বো, বাট এখানে মোটামুটি সবকিছু দাগে দেওয়া রয়েছে আর কি। দেখি এই জায়গাতে গ্যাস কি কি থাকে। ওই যে দেখো, এখানে লেখা রয়েছে অধিকাংশ অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। বায়ুথলি পরিপাক তন্ত্রের সাথে যুক্ত না? আর পরিপাক তন্ত্রের সবকিছুতে কোন রক্তনালী সাপ্লাই দিবে?
পরিপাকতন্ত্র মানে সিলিয়াকোমেসেন্টারিক, দেখো সিলিয়াকোমেসেন্টারিক সাপ্লাই দিবে আর কি এটাতে। ওকে, এরপরে দেখো যাদের অন্ন নালী এবং বায়ুথলির মাঝে সংযোগ থাকবে নিউমেটিক নালী সেটাকে, এবং যাদের থাকে তাদেরকে বলা হচ্ছে ডাক্টাস নিউমোটিকাস। ওকে, এই যে নিউমেটিক নালী মানে ডাক্টাস নিউমোটিকাস, যাদের এই ডাক্টাস নিউমোটিকাস থাকে তাদেরকে বলা হচ্ছে ফাইসোস্টোমাস, স্টোমা মানে যুক্ত করা, আর যাদের থাকে না তাদেরকে বলা হচ্ছে ফাইসোক্লিস্টাস। উদাহরণ কি ফাইসোস্টোমাসের? রুই কাতলা পুঁটি বা মৃগেল, রুই কাতলা পুঁটি বা মৃগেল ফাইসোস্টোমাস ধরনের। চলে আসো লাল রঙের গ্যাস গ্রন্থি, এটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলি বা রেটি মিরাবিলি। ক্লিয়ার? এখানে একটা কথা বলছে, এই কথাটা বলে দিই, এটা অগ্র, এটা ইনপুট, এটা আউটপুট, কথা শেষ। তাহলে গ্যাস গ্রহণ করবে কে? অগ্র প্রকোষ্ঠ, আর গ্যাসটাকে বের করে দিবে কে? পশ্চাৎ প্রকোষ্ঠ। উপরে লাইনগুলো নিয়ে সহজ সমাধান আর কি এটাতে। আসো, বায়ুথলির কাজ, অনেকগুলো কাজ দেওয়া হচ্ছে, শুধু হেডিংগুলো দেখবে। দেখো, প্লবতা রক্ষা করা, অভিযোজনক্ষম ভাষন্ত, ভেসে রাখতে সহায়তা করে, ভেসে রাখতে সহায়তা করে। ওকে, আচ্ছা, এই যে দেখো একটু আগে বললাম না যে পানির স্তর, এই যে দেখছো পানির যে কোনো গভীরতায়, গভীরতা বলতেই তো পানির কোন স্তর, গভীরতায় বায়ুথলি পরিবর্তিত হয়ে পরিবেশ উপযোগী হতে পারে এবং সক্রিয়ভাবে সাঁতারে সহায়তা করে। চলে আসি শ্বসন, এটা হচ্ছে কিসের আধার? অক্সিজেনের আধার। প্রতিধ্বনি সৃষ্টি করা, ইকো ক্রিয়েট করে। ওকে, এরপর দেখো শব্দ উৎপাদন সহায়তা করে, চাপ নিয়ন্ত্রণ এটাও কি সহায়তা করে, পানির বিভিন্ন গভীরতায় ওঠানামা করার জন্য এটা কাজ করে, তাই না? তাহলে দেখো গভীরতার কথা বলছে এখানে আর কি, এটা হচ্ছে বায়ুথলির A to Z, বায়ুথলির A to Z, এই হইতেছে আমাদের মূলত কাহিনী। চলো এরপরে আমরা যাব কোথায়? প্রশ্নের দিকে আমরা একটু যাই। উত্তরে কি বলছে? রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে? আমরা জানি রুই মাছের পটকায় গ্যাস থাকে সবচেয়ে বেশি অক্সিজেন, এরপরে কম পরিমাণে থাকে নাইট্রোজেন, আর থাকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানকার উত্তর কি হবে? মিথেন? না রে ভাই, হবে না। হাইড্রোজেন? হবে না। কোনটাই নয়, হবে না। রাইট অ্যান্সার হবে কোনটা? নাইট্রোজেন। দেখি 11-এর উত্তর কে দেয়? ইয়েস, 11-এর উত্তর সি। ভেরি গুড। আসসালামু আলাইকুম, লেট করে ফেলাম, আচ্ছা কোনো সমস্যা নাই। 80%, 11-এর উত্তর সি, নাইট্রোজেন। এই তো ভালো উত্তর দিচ্ছ আর কি তোমরা, প্রান্ত উত্তর দিচ্ছে। গুড ভাই, গুড, ভেরি গুড ভাই। চলো ভাই, এমনি পড়লে চান্স হবে না মানে হইতে বাধ্য, তুমি শুধু নিজের উপর আস্থা রাখো, বুঝছো? চলো, সুইম ব্লাডার অলরেডি পড়া শেষ। বায়ুথলির অপর নাম কি? সুইম ব্লাডার। তাহলে কাদের থাকবে বলো? সুইম ব্লাডার। সুইম ব্লাডার কই গেল, কই গেল? মাছ, মাছতে থাকবে সুইম ব্লাডার। 12-এর উত্তর 4। চলে আসি, এরপরে দেখো রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? নিচের কোনটি সত্য নয়? ভালো করে পড়তে হবে, সত্য নয় কোনটা। দেখো রুই মাছের রক্তকণিকা 3 ধরনের, এই না, রুই মাছের রক্তকণিকা 2 ধরনের, মানে রাইট অ্যান্সার এটাই হবে। রুই মাছের রক্ত লাল, হ্যাঁ এটাও তো ঠিক। নিউক্লিয়াস যুক্ত লোহিত রক্তকণিকা, হ্যাঁ এটাও তো ঠিক। অ্যামিবয়েড লিউকোসাইট, এটাও ঠিক। তাহলে সত্য নয় কোনটা? রক্তকণিকা 3 ধরনের, বাট এরা কয় ধরনের রক্তকণিকা? 2 ধরনের রক্তকণিকা না? থাকে না কোনটা? অনুচক্রিকা। কোনটা থাকে না বলো? অনুচক্রিকা, অনুচক্রিকা। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, পরের দিকে যাই। আচ্ছা, আমার সাথে পড়তে গেলে বই কিন্তু সাথে রেখো, যা যা দাগায় দিচ্ছি দাগায় রাখো, এরপরে তো পুরো বই স্লাইড সবকিছু দিয়ে দিব আর কি, দেখবা যে একসাথে আমার সাথে অধ্যায় হয়ে গেছে। রুই মাছের আইস কোন ধরনের? গোলাকার আইস ভাই, গোলাকার আইস মানেই কোনটা বলো? সাইক্লয়েড, কথা শেষ। এদের আইস কোন ধরনের? সাইক্লয়েড, নাকি? চলে আসি এরপরের দিকে, দেখি সাইক্লয়েড আইস থাকে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, প্ল্যাকয়েড কাদের আইস হয় বলো দেখি? হাঙ্গরদের প্ল্যাকয়েড হয়। প্ল্যাকয়েড আইস কাদের হয়? যারা কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, কন্ড্রিন মানে তরুণাসিমাস, তাদের হয় মূলত প্ল্যাকয়েড। ওকে, আচ্ছা গ্যানয়েড কাদের হয়? সার্কোপটেরিজিদের হয়। আর সাইক্লয়েড এবং টিনয়েড হয় মূলত কি? অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি বলতে যে রহস্যময় পাখনা বিশিষ্ট মাছ, মানে রুই, কাতলা, মৃগেল আমরা যেটা খাই, সাইক্লয়েড। চলো, রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? দেখি উত্তরটা কে দেয়। রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? হেপাটিক ধমনী, অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, ডরসাল অ্যাওর্টা। আমি অপেক্ষায় থাকলাম এই উত্তরটার, কে দেয়? 15। আমি 15-এর উত্তরটা শুনতে যাচ্ছি তোমাদের কাছ থেকে। ইয়েস, 15-এর উত্তর সবার আগে কে দিয়েছে রে? সাগর সরকার খ, জয়িতা খ, কুমার নাহার খ। ভেরি গুড, অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, যা খুশি হয়ে গেলাম বাচ্চারা। পিচ ব্লজম খ।
সুমাইয়া ইসলাম, খ। অ্যাবসলিউট রাইট, ভেরি গুড, ভেরি গুড। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, নাম ধমনী, বাট এই বেটা পরিবহন করবে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ওকে, চলো পড়া শেষ। চলো আসো, রুই মাছের পটকা এবং অন্য নালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? অলরেডি দেখানো শেষ। একটা নালী, বাতাসের নালী। কি নালী বলো তো ভাই? ফুলকা রেখার? না, ফুলকা রেখার না। ফুলকা রেখার কি হিসাবে কাজ করে? FILTER, ছাঁকনি হিসেবে কাজ করে। ফুলকা সূত্রক? না। ফুলকা সূত্রক কয়টা রে ভাই? দুইটা। চলে আসো, ডেমি ব্র্যাঙ্ক? না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? নিউম্যাটিক নালী। আর যাদের নিউম্যাটিক নালী থাকে সে সকল মাছকে বলা হয় ফাইসোস্টোমাস মাছ। স্টোমা মানে যোগ করে দেওয়া। কি কি থাকবে? রুই, কাতলা, পুঁটি, মৃগেল, যা দেখতে পাই সবই। চলো যাই, রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে ডাকা হয়? অলরেডি তোমরা জানো, রুই মাছের হৃৎপিণ্ডতে যায় শুধুমাত্র কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তার মানে কি? শিরা হৃৎপিণ্ড, বা ইংরেজিতে আর্টারি হার্ট? সাইনাস হার্ট? না। ক্যাপিলারি হার্ট? না। রাইট অ্যান্সার হবে কোনটা বলো? 17 কে? ক উত্তর, মানে ভেনাস হার্ট। সহজ জিনিস। রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা কোনো প্রশ্ন রে? দেখ, রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এই যে একটা বড় আর একটা কি, একটা ছোট। এই মাঝখানে একটা নালী থাকে, যার মাঝখানে এই যে অন্য নালী থাকে আর কি, তাই না? এটা অগ্র প্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ক্লিয়ার? তাহলে কয়টা প্রকোষ্ঠ? দুইটা। আবরণ কয়টা? আবরণ হচ্ছে দ্বিস্তরী আবরণ থাকে, তাহলে দুইটা। কয়টা হবে? দুইটা। চলো 19 নাম্বার, রুই মাছের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এই যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। বলো, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কত জোড়া? এমন এক এলাকায় থাকি, মানে প্রত্যেক দিন মনে হয় ডিজে পার্টি চলে, বুঝছো? বাইরে প্রত্যেক দিন এত গান শুনতে হয় ভাই, রাত 11:30 বাজে। তোমরাও শোনো, আমিও শুনি, আর কি করার। উত্তরটা দাও দেখি, এটার উত্তরটা কি হবে? তোমরা তো অনেকজন ক্লাস করছো বাবা। 19-এর উত্তর দেখি কয় জোড়া? 19-এর উত্তর সবার আগে কে দেয়? কে দেয়? ইলমি উত্তর দিয়েছে 19-এর বি। ভেরি গুড ইলমি, 4 জোড়া। রাইট অ্যান্সার 19-এর বি, অফকোর্স 4 জোড়া। সাগর তুমি প্রশ্নের নাম্বার লেখো ভাইয়া, নাম্বার লিখে উত্তর দাও, শুধু খ দিও না। 4 জোড়া। এরপরে কোনটা? লাকি আক্তার, ভেরি গুড 19। এই তো আমি 19-এর বি পেয়ে গেছি, আমাদের বাচ্চারা পেয়ে গেছে আর কি। ওকে, পেয়ে গেছে আর কি এটাতে। চলো এরপরে দেখে যাই। 20 নাম্বার কি বলছে? রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা বিদ্যমান? রুই মাছের হৃৎপিণ্ডে তো আমরা জানি কপাটিকা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। ওকে, 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে সাইনাস এবং অ্যাট্রিয়ামের মধ্যে, সাইনো অ্যাট্রিয়াল। 2 নাম্বার কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। 3 নাম্বার কি? ভেন্ট্রিকুলো বালবাস। কি? বালবাস। তাহলে চলো একটু দেখে নিই আর কি কোনটা বিদ্যমান। আন্ত অলিন্দ, মানে অলিন্দের কোনো মানে কপেটিকা রয়েছে? না, নাই। নিলয় কোনো কপেটিকা রয়েছে? নাই। বাল্ব অলিন্দ কোনো কিছু রয়েছে? রয়েছে কি? ভেন্ট্রিকুলো বালবাস। মানেটা কি? বালবাস এবং নিলয়ের মধ্যে রয়েছে, অলিন্দের মধ্যে নাই তো। এটা যদি বাল্বো নিলয় বলতো তাও হয়তো বা মানা যেত আর কি। নাই। তাহলে কার মধ্যে রয়েছে বলতো? অলিন্দ এবং নিলয়, যেটার নাম কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকল মানে নিলয়। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 20-এর ক। পালন উত্তর দিয়েছে, ইলমে উত্তর দিয়েছে, প্রান্ত উত্তর দিয়েছে 20-এর, হাসিব উত্তর দিয়েছে, ডিএম হাসিফ। ভেরি গুড, এই তোমরা ভালো উত্তর দিচ্ছ বাচ্চারা, সবাই ভালো উত্তর দিচ্ছ। তাওহি উত্তর দিয়েছে, তাসতিম আহসান তাওহি, গুড, ভেরি গুড। চলো এরপরে দিকে আমরা একটু যাই। দেখো, ফিল্টার হিসেবে কাজ করে, এটা আমি বলতাম না তোমাদের, বহুতবার বলছি। বলো, ফিল্টার হিসেবে কাজ করে কোনটা? ফুলকা সূত্রক, ফুলকা আর্চ, ফুলকা রেখার, নাকি কৈশিক জালিকা? ওকে, রাইট অ্যান্সার হবে কোনটা বলো? উত্তর দাও। এটা রাইট অ্যান্সার হবে মূলত ফুলকা রেখার। বাচ্চারা বলো, ফুলকা আর্চ এটা কিসের মতো? চলো, অস্থির মতো। কিসের মতো? অস্থির মতো। আচ্ছা, এরপরে কি হইতে পারে? ফুলকা আর্চের এখানে সংখ্যায় কয়টা? প্রতি পাশে থাকে হচ্ছে 5টা।
প্রতিপাশে কয়টা? 5টা। ফুলকা সূত্রক বলো কয়টা ইন টোটাল? 2টা। তাহলে প্রত্যেকটা ফুলকার 2টা করে ফুলকা সূত্রক থাকে, মনে থাকবে এটাতে? আচ্ছা চলো হইছে আর কি। 21-এর উত্তর সি। জয়িতা উত্তর দিয়েছে, রেখা, সুমাইয়া উত্তর দিয়েছে, মহসিনা উত্তর দিয়েছে। ভেরি গুড। চলো 22। রুই মাছের সিউডোব্রাঙ্কের সাথে যুক্ত থাকে কোন ধমনী? এই যে দেখো সিউডোব্রাঙ্ক এটা কিন্তু ইয়া না, মানে ফুলকা না। ফুলকা তো 4 জোড়া, ফুলকার উপরে যেটা ছিল সেটার নাম ছিল সিউডোব্রাঙ্ক। বলো তো সিউডোব্রাঙ্কের সাপ্লাই দেয় কোন ধমনী? অপথ্যালমিক ধমনী, কডাল ধমনী, ক্যারোটিড ধমনী, নাকি অঙ্কীয় ধমনী? দেখি কোনটা। ক্যারোটিড ধমনী, মনে রাখো। অঙ্কীয় ধমনী মানে ভেন্ট্রাল অ্যাওর্টা, না এটা হবে না। কডাল মানে লেজ, সিউডোব্রাঙ্ক তো থাকে মাথার দিকে, মানে এটাও হচ্ছে না। অপথ্যালমিক, বলো তো বাবা অপথ্যালমিক মানে কি? চোখ। অপথ্যালমিক মানে কি? চোখ। আর ক্যারোটিড সাপ্লাই দিবে কোথায়? মাথা। দেখি এই উত্তরটা তোমরা কে দিতে পারো? গ বাদ, তাহলে খ আর ঘ এর মধ্যে উত্তর হবে যে সিউডোব্রাঙ্কের সাথে যুক্ত থাকে কোন ধমনী? 22-এ সিউডোব্রাঙ্কের সাথে, ওরে বাবা উত্তর দিয়ে দিচ্ছে দেখি শুভা মণ্ডল, সুমাইয়া ইসলাম, লাকি আক্তার। ভেরি গুড। অপথ্যালমিক ধমনী, বাঘের বাচ্চা। এই ক্যারোটিড ধমনী কই থেকে আসে বল? সার্কিউলাস সেফালিকাস থেকে আসে। সার্কিউলাস সেফালিকাস, তাই না? এইখান থেকে আসে কডাল, মানে ক্যারোটিড ধমনী উপরের দিকে চলে যায় আর কি। ভেরি গুড। সবার উত্তর ঠিক হচ্ছে। পড়াশোনাতে একদম অস্থির জায়গায় নিয়ে চলে আসো তোমরা। রুই মাছের অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী বাহিত রক্তে কি সমৃদ্ধ থাকে? এই প্রশ্নটির একটু আগে উত্তর করে আসছো। অন্তর্বাহী, যদি বলা হইতো বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীতে কি থাকে? বাচ্চারা চোখ বন্ধ করে মারবা অক্সিজেন। আর অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীতে কি থাকে? চোখ বন্ধ করে মারবা কার্বন ডাইঅক্সাইড। নাম ধমনী মাইরা বা দেখা আবেগে কিন্তু অক্সিজেন দিও না। অপথ্যালমিক, হ্যাঁ অপথ্যালমিক, সাদি উত্তর দিয়েছে। চলো এরপরে দেখে আমি একটু যাবো কোথায়? নিম্নের কোন গ্যাস রেটিয়া মিরাবিলা কর্তৃক নিঃসৃত হয় না? রেটিয়া মিরাবিলা কর্তৃক নিঃসৃত হয় না, তার মানেটা কি? বায়ুথলিতে যে সকল গ্যাস নাই সেটাই তো উত্তর হবে, তাই না? বায়ুথলিতে 3 ধরনের গ্যাস থাকে, কি বলো তো? সবচেয়ে বেশি থাকে কি বলো? পারো তো বলো? অক্সিজেন, তাই না? এরপরে কম থাকে কার্বন ডাইঅক্সাইড এবং কি নাইট্রোজেন। তাহলে দেখি অক্সিজেন থাকে, উত্তর হবে না। কার্বন ডাইঅক্সাইডের শোষিত হয়, হবে না। নাইট্রোজেন উত্তর হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? হাইড্রোজেন নামক কোনো গ্যাস বায়ুথলিতে নাই। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 24-এর, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড। 23-এর উত্তর যারা দিয়েছো কার্বন ডাইঅক্সাইড, ভেরি গুড। 23-এর বি, হ্যাঁ ওকে। 24-এর উত্তর হচ্ছে কোনটা? ক। চলো 25-এর দিকে আমরা একটু চলে যাই, দেখি কি বলছে। নিচের কোনটি যুগ্ম প্রকৃতির পাখনা? এই যে পাখনা নিয়ে আমরা একটু ডানা কাটা পরির মতো একটু আলোচনা করি। চলো এবার আর একটা বোঝানোর মতো টপিক আসছে, এটা নিয়ে আবার একটু আলোচনা করি। চলো এখান থেকে প্রশ্ন আসছে তোমাদের পাখনা নিয়ে। পুরো বই তো পড়া হয়ে গেল রে, তাই না? পাখনার আইস, এই দুইটা জায়গাতে তোমাদেরকে একটু পড়ানো জিনিস আছে। দেখো পাখনা এখানে 5 ধরনের পাখনা, বাট পরীক্ষাতে আসবে নিচের কোনটি জোড় নয়, নিচের কোনটি বিজোড় নয়। জোরের ক্ষেত্রে খেয়াল করবা বক্ষ পাখনা, মানে জোড় বক্ষ পাখনা, শ্রোণী পাখনা। আবারও বললাম কোন পাখনা? বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। বস মনে রাখবা, বস, বক্ষ আর শ্রোণী পাখনা, এটা থাকে জোড়ায়। আর বিজোড় থাকবে কোনটা? পিঠে যেটা থাকে পৃষ্ঠ পাখনা, লেজে যেটা থাকে হোমোসার্কাল লেজ, এটা হইতেছে মানে অযুগ্ম, মানে সিঙ্গেল পাখনা। আর একটা কি দেখো? পায়ু পাখনা। তাহলে মনে রাখবা বস হচ্ছে জোড়া পাখনা, বস হচ্ছে কোনটা? জোড়া পাখনা। ওকে, তাহলে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা এটা জোড়া পাখনা। বক্ষ পাখনায় রশ্মি থাকবে কয়টা? 16 থেকে 17টা। একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। বক্ষতে 16 থেকে 17টা। মনে রাখবা শ্রোণী, আমার বোন ক্লাস 9-এ পড়ে, তাহলে কোন শ্রেণীতে পড়ে? নবম শ্রেণী। বলো কোন শ্রেণীতে? নবম শ্রেণী। পরীক্ষা দেওয়ার সময় আমার বোনের কথা মনে করবা। আমার বোন ডাক্তার শাকিল ভাইয়ার বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। তাহলে কোন শ্রেণী? নবম শ্রেণী। মানে এদের 9টি রশ্মি থাকবে, পাখনা রশ্মি। শেষ। তাহলে বলো বক্ষতে 16 আর শ্রেণীতে 9, নবম শ্রেণী। চলো পৃষ্ঠ পাখনা, কি পাখনা? পৃষ্ঠ পাখনা, যেটাকে বলা হচ্ছে ডরসাল ফিন। ডরসাল মানে উপরের দিকে যে পাখনাটা থাকে। পথে পৃষ্ঠ, পথে 15 মনে রাখবা। চলে আসো পায়ু পাখনা। ওকে, পায়ু পাখনা হইতেছে লাকি 7। মনে করো যে হাগু যদি না হয় তাহলে
অবস্থা তো খুবই খারাপ। হাগু হওয়া মানে লাকি, হাগু বন্ধ হয়ে গেলে খুবই বাজে অবস্থা, হাগু মতো বন্ধ হয়ে গেলে। তাহলে মনে রাখবা হাগু মানে হইতেছে লাকি একটা ব্যাপার স্যাপার। তার মানেটা কি বলতো? লাকি 7। আর পুচ্ছ পাখনা কডাল ফিন সবচেয়ে বড় হোমোসার্কাল থাকে, তাই না? এই যে এটা যদি মাছ হয়, মাছের এই যে দেখো এত বড় লেজ, হোমোসার্কাল লেজ, এখানে থাকে সবচেয়ে বেশি রশ্মি, 19টা রশ্মি। তাহলে মনে রাখো, বলো বস হইতেছে যুগ্ম পাখনা। বস দেখি বক্ষ পাখনা, শ্রেণী পাখনা। বক্ষতে 16, আমার সাথে সাথে বলো বক্ষে 16, বক্ষে 16, বক্ষে 16। ওকে, আমার বোন কোন শ্রেণীতে পারে? নবম শ্রেণীতে পারে, শেষ শ্রেণী পাখনা। এরপরে দিকে চলো অযুগ্ম। পিঠের উপরে থাকে পৃষ্ঠ পাখনা, পথে পৃষ্ঠ পথে 15, পথে পৃষ্ঠ পথে 15। আর হাগুমতু মানে পায়ু পাখনা, হাগুমতু লাকি 7, হাগুমতু কি 7? লাকি 7, মনে থাকবে। আর সবার শেষে দেখো পুচ্ছ পাখনা, হোমোসার্কাল সবচেয়ে বড়, সংখ্যায় বেশি, কতটা? 19টা রশ্মি। কতটা রশ্মি? 19টা রশ্মি। ওকে, আর লেজ তো আমরা জানি হোমোসার্কাল, যেহেতু মাছের একই রকমের থাকে। হয়েছে এই জায়গাটাতে। চলো, সত্যি সত্যি আমার বোন নবম শ্রেণীতে পড়ে, আমার বোনও নবম শ্রেণীতে পড়ে। ও আমার থেকে অনেক ছোট রে, প্রায় 15 বছরের ছোট আমার বোন আমার থেকে। আচ্ছা আসো, বাট আই এম সো মাচ লাকি টু হ্যাভ এ সাচ কাইন্ড অফ দ্য সিস্টার ইন মাই লাইফ। বোন ভাই এটা একটা আল্লাহর গিফট। আমার মনে হয় বোন বেশি বড় গিফট ভাইয়ের চেয়েও। চলো তাহলে দেখি কোনটা যুগ্ম প্রকৃতির। বস, বস থাকলে কি হবে বলতো? বস দন্তস্ব মানে শ্রেণী, তাহলে রাইট অ্যান্সার হবে কি? যুগ্ম প্রকৃতির শ্রেণী পাখনা। পৃষ্ঠ পাখনা না, পায়ু পাখনা না, পুচ্ছ পাখনাও কি না। তাহলে এটা হবে কোনটা বলতো? 25-এর উত্তর। 25-এর উত্তর কোনটা? উত্তরটা কে দেয় এরা? 25-এর শ্রেণী পাখনা। চলো 26-এর দিকে যাই। ডাক্টাস কুভেরি মাছের কোন তন্ত্রের অংশ? ভাই রে ভাই, কতবার বলছি ডাক্টাস কুভেরি। শিরাতন্ত্রের শুধু একটা জিনিসে মনে রাখবা, রুই মাছের শিরাতন্ত্রের একটা অংশ ডাক্টাস কুভেরি। কতবার যে প্রশ্নটা আসছে, ডাক্টাস কুভেরি যে জাংশন, ওকে, এটা হচ্ছে শিরাতন্ত্রের অংশ। কন্ত্রের অংশ ভেনাস সিস্টেমের অংশ, শিরাতন্ত্রের অংশ। এর বাইরে আর কিছু লাগবে না এটাতে। চলো, রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার 96 ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করলে এই অবস্থাকে কি বলা হয়? দেখো 96 ঘন্টা পর, কি ঘন্টা পর? 96 ঘন্টা পর। আচ্ছা বলো তো, 96 ঘন্টা মানে আমাদের মূলত কতদিন হবে? ধরো এখানে ক্যালকুলেটর, 96 ডিভাইডেড বাই 24 কতদিন? 4 দিন। কতদিন? 4 দিন। মনে থাকবে? একটা জিনিস খেয়াল করো, দেখো সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখো 0 থেকে 72 ঘন্টা। এ ভাই 72 ঘন্টা মানে কতদিন রে? 3 দিন না? এই পোনাটাকে বলা হচ্ছে ডিম পোনা বা রেণু পোনা। এইটাকে কি বলা হচ্ছে? ডিম বা রেণু পোনা। হয়েছে না? হয়েছে তো। এখন 72 মানে 3 দিন। এখন 3 দিনের পর থেকে ধরে রাখো 12 দিন, 8 দিন পর্যন্ত, 3 দিনের পর থেকে মানে 72 ঘন্টার পর থেকে 8 দিন পর্যন্ত যে পোনা আসবে তার নাম হচ্ছে ধানী পোনা। কোন পোনা বলো তো? ধানী পোনা, তাই না? তাহলে বলো 4 দিন, 4 দিন মানে কোন পোনার মধ্যে পড়বে? প্রশ্নটা কিন্তু চমৎকার। তাহলে অবশ্যই রেণু পোনাও হবে না, যাহাই রেণু পোনা তাহাই ডিম পোনা। রাইট অ্যান্সার হবে ধানী পোনা। রাইট অ্যান্সার হবে কোন পোনা? ধানী পোনা। 27। ইয়েস, 27-এর উত্তর বি। তাওহি উত্তর দিচ্ছে, শুভমন্ডল উত্তর দিচ্ছে, পালন বসাক উত্তর দিচ্ছে 27। চলো, আইসের বৃদ্ধিকাল কখন? এই যে আসল জিনিস আছে। এই বাচ্চারা, এই প্রশ্নটা আমি মেডিকেল পরীক্ষাতে ভুল করছিলাম, যখন আমি মেডিকেল পরীক্ষা দিই সেকেন্ড টাইম। গ্রামের ছেলে, বৃদ্ধি মানে রুই মাছের বৃদ্ধি মানে তো বুঝি যে কোন কাল বলো? বর্ষাকাল। মাছ মানে বর্ষাকাল। ঝামেলাটা হতেছে এখানে, খেয়াল করে দেখো। খেয়াল করে দেখো, মাছের বৃদ্ধি মানে মাছের দৈহিক বৃদ্ধি যদি কখনো বলা হয়, মাছের দৈহিক বৃদ্ধি বা আইসের বৃদ্ধি। কিসের বৃদ্ধি বলতো? আইসের বৃদ্ধি। এটা যদি বলা হয় তাহলে একটা উত্তর হবে। আর যদি কখনো বলা হয় মাছের ডিম পাড়া মানে প্রজনন হয় কখন? প্রজনন কাল, এটার উত্তর হবে আর একটা। খেয়াল করে দেখবা, দৈহিক বৃদ্ধি বা আইসের বৃদ্ধি যদি বলি, চোখ বন্ধ করে হবে হয় গ্রীষ্মকাল অথবা বসন্তকাল।
কাল যাতে তোমার জীবনে কাল না হয়ে দাঁড়ায়। তাহলে বলো আইসের বৃদ্ধি হবে কখন? গ্রীষ্মকাল বা বসন্তকাল। গ্রীষ্মকাল বা বসন্তকাল। প্রজনন ঋতু ডিম পাড়ে কোনটা? ডিম পাড়ে বর্ষাকালে। কোন কালে বলো তো? বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই আমরা জানি জুন জুলাই মাস। জুন এবং কোন মাস? জুলাই মাস। ওকে, মনে থাকবে এটাতে। তাহলে এটা কিন্তু ভুল করো না বাবা। এই ধান্দারে কিন্তু আমি ভুল করছিলাম। মানে মাছ আসলে আমরা মনে করি বর্ষাকাল, না, শুধুমাত্র এরা বাচ্চা পয়দা করে বর্ষাকালে, মানে জুন জুলাই মাসে। আকারে বড় হয় গ্রীষ্মকাল বা বসন্তকাল। তাহলে বলো 28 নাম্বার, এটা আমার নিজে বানায় দেওয়া একটা প্রশ্ন আর কি, তোমাদের একটু জাস্ট ট্রাই করার জন্য। তাহলে এটা হবে কোন কালের দিকে বলো তো? রাইট অ্যান্সার হবে বসন্তকাল। গ্রীষ্মকাল যেহেতু নাই, তাহলে উত্তর 28 উত্তর বসন্তকাল। হ্যাঁ, পালন বসাক উত্তর দিচ্ছে, তাওহি উত্তর দিচ্ছে, সবাই গুড, ভেরি গুড। চলো 29, কত ডিগ্রির নিচে রুই মাছ বাঁচতে পারে না? অলরেডি আমরা জানি রুই মাছে কত ডিগ্রির নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রির নিচে বাঁচতে পারে না। এটা নিয়ে বেশি কোনো কিছু বলার নাই। রুই মাছের প্রজননের সময়, এই যে দেখো প্রজনন মানে বর্ষাকাল। ভাইরে বলতো বর্ষাকাল কোনটা? জুন আর জুলাই। হয়ে গেছে, জুন আর জুলাই বর্ষাকাল। আসো, এরপরে কি বলা হয়েছে? 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? চমৎকার একটা প্রশ্ন, বইয়ের কোথাও দেওয়া নাই আর কি, তাই না? 25 দিন বয়সী আর কি। এখন 25 দিন বয়সী যেটা হবে সেটাকে বলা হয় আঙ্গুলিপোনা। কোন পোনা বলো তো? আঙ্গুলিপোনা। ওকে, এখন এই আঙ্গুলিপোনার ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে লেকচারে। আসো লেকচারের দিকে যাই। ইয়েস, রুই মাছের জীবন চক্রের দিকে চলে যায় আর কি। দেখো, রুই মাছের জীবন চক্রের মূলত এদের যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, তারপরে তাদের ক্লিভেজ শুরু হয়, বুঝছো? তাহলে জাইগোট সৃষ্টির 30 থেকে 45 মিনিট পরে এদের বিভাজন শুরু হয় বা ক্লিভেজ শুরু হয়, এবং এদের ক্লিভেজ হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের। ব্যাখ্যাতে গেলাম না, মেরোব্লাস্টিক ধরনের। ক্লিয়ার? খেয়াল করে দেখবা রুই মাছের অনেক গুণ থাকে। ক্লিভেজের পরবর্তী প্রথম ধাপই হচ্ছে মরুলা। মরুলার পরে যেটা হবে সেটার নাম হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে যেটা হবে সেটাকে গ্যাস্ট্রুলা বলা হয়। আর গ্যাস্ট্রুলার অপর নাম হচ্ছে অর্গানোজেনেসিস। মাথায় ঢুকে রাখো, গ্যাস্ট্রুলার অপর নাম অর্গানোজেনেসিস। কেন? কারণ এখানেই মূলত রুই মাছের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তৈরি হয়। কিন্তু রুই মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ধাপটা? মরুলা ধাপ। পরীক্ষাতে প্রশ্নটা যদি আসে ভুল করা যাবে না। পরিস্ফুটনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? মরুলা। আমার সাথে বলো, পরিস্ফুটনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? মরুলা। কারণ ঝাঁকি খেলে মরুলা নষ্ট হয়ে যাবে। মরুলা নষ্ট হয়ে গেলে সে ব্লাস্টুলা হবে না, ব্লাস্টুলা না হলে গ্যাস্ট্রুলা হবে না। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো, ব্লাস্টুলা ধীরে ধীরে দ্বিস্তরী গ্যাস্ট্রুলায় পরিণত হয়, আর এখান থেকে পরবর্তীতে কি তৈরি হয়? মাছের বাচ্চা, রেণুপোনা। অর্গান তৈরি হয়, এই জন্য বলা হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস। খেয়াল করো, এই যে মূলত পরিস্ফুটনের 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভেতর থেকে লার্ভা বেরিয়ে আসে, আর এই লার্ভাকে বলা হচ্ছে ডিমপোনা বা রেণুপোনা। এখন মনোযোগ দাও, এদের রূপান্তরের 4টা ধাপ। 1 নম্বর হচ্ছে রেণুপোনা। কি পোনা? রেণুপোনা, রাইট। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ধানীপোনা। 3 নম্বর আঙ্গুলিপোনা। আর 4 নম্বর কি বলতো? ব্রুড। কি বলা হয়েছে? ব্রুড। ওকে, দেখো রেণুপোনায় কি? রেণুপোনা ইংরেজিটা দরকার হচ্ছে হ্যাচারি থেকে আসে হ্যাচলিংস। কতক্ষণ পর্যন্ত? আমি বলছি রেণুপোনার ক্ষেত্রে আমি বলছি 0 থেকে ধরে রাখো 72 ঘন্টা। তো 0 থেকে না বলে ওই ধরে রাখো যে 15 ঘন্টা বলছে না, 15 থেকে 72 ঘন্টা, মানে 3 দিন পর্যন্ত। তাহলে 72 ঘন্টা বয়স পর্যন্ত এটাকে রেণুপোনা বলা হয়। যেটাই রেণুপোনা ভাই সেটা নামে ডিমপোনা। গেল, হয়েছে আর কি এটাতে। এদের দেখো, এদের দেহের অঙ্কীয় দেশে কুসুমথলি থাকে। তাহলে যদি কখনো আসে কুসুমথলি কাজে থাকে? রেণুপোনা। তাহলে দেখো নাম মনে রাখবে কিভাবে? দেখো ডিমেরই তো কুসুম থাকবে ভাই, ডিমেরই কি থাকবে? কুসুম থাকবে না? তাহলে দেখো, সরি আমার মাজায় প্রচন্ড কয়েকদিন ধরে ব্যথা, আমি বেশ ব্যথা ফিল করতেছি এই মুহূর্তে। আমি একটু বসি আর কি। আচ্ছা, তোমরা একটু জাস্ট শোনো আর কি কথা আমারটা। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে লেখা রয়েছে 72 ঘন্টা, তাহলে কুসুমথলি। তাহলে ডিমপোনা থেকে আসবে কোনটা বলো তো? কুসুমথলি থাকবে। কুসুম ডিমে থাকে, তাহলে মনে থাকবে। এদের লাস্টের লাইনটাতে খেয়াল করে দেখো, দৈর্ঘ্য 7 মিলিমিটার হয় তখন এদেরকে বলা হয় ধানীপোনা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে 6.9 মিলিমিটার পর্যন্ত সাইজ হইলেও তারা হচ্ছে মূলত রেণুপোনা। তাহলে রেণুপোনা বা ডিমপোনার সাইজ 7 মিলিমিটার হওয়ার আগ পর্যন্ত। আর 7 মিলিমিটার হয়ে গেলেই সেটা হয়ে যাবে কোনটা বলতো? ধানীপোনা। সেটা হয়ে যাবে কোন পোনা? ধানীপোনা। তাহলে রেণুপোনার এখানে মনে রাখবা 72 ঘন্টা পর্যন্ত, মানে 3 দিন পর্যন্ত কুসুমথলি থাকবে, যার অপর নাম ডিমপোনা। কত মিলিমিটারের আগ পর্যন্ত? 7 মিলিমিটার আগ পর্যন্ত। 7 মিলিমিটার হয়ে গেলে সেটা ধানীপোনা। 7 মিলিমিটার হয়ে গেলে সেটা কোন পোনা? ধানীপোনা। আসো, ধানীপোনা। এই ধানীপোনাটাকে বলা হয় ফ্রাই
মাছের ফ্রাই খাই না, এদের ফ্রাই হইতেছে কতদিন পর্যন্ত বলো তো? ফ্রাই হবে 3 থেকে 8 দিন পর্যন্ত। তাহলে 3 থেকে 8 দিন বয়সী যে মাছ, 3 থেকে 8 দিন বয়সী যে মাছ, তাদেরকে বলা হবে ধানীপোনা বা ফ্রাই, ধানীপোনা বা ফ্রাই। এদের উদর অঞ্চলে মানে এদের অঞ্চলটা লালের মতো দেখা যাবে, স্পেশালি রুই মাছের বাচ্চাদেরকে দেখা যায়, তাহলে উদরে লাল দেখা যাবে, উদরে কি দেখা যাবে? লাল দেখা যাবে। এবং ধানীপোনার আকার কত মিলিমিটার পর্যন্ত? 12। তাহলে দেখো সময়কাল কত? 3 থেকে 8 দিন। সাইজ কত? খেয়াল করো, সাইজ কত? 7 থেকে 12 মিলিমিটার। 7 থেকে 12 মিলিমিটার, মনে থাকবে, 7 থেকে 12 মিলিমিটার গেল। আসো আঙ্গুলিপোনা, দেখো ফিঙ্গারলিংস মানে আঙ্গুলের মতো, এটা কতদিন পর্যন্ত? যে 12 দিন গেল না, 12 দিনের পর থেকে, 12 দিনের পর থেকে কতদিন বলো তো? 12 দিন, সরি 8 দিন গেল না, 8 দিনের পর থেকে মানে 9 দিন থেকে 30 দিন। তাহলে সময়কাল কত? সময়কাল হইতেছে 9 থেকে 30 দিন, 9 থেকে 30 দিন। আর সাইজ কত আসবে? সাইজ আসবে 12-র পর থেকে শুরু করে কত? 30 মিলিমিটার পর্যন্ত, ওই যে 30 দিন 30 পর্যন্ত। তাহলে দেখো কতদিন পর্যন্ত? 9 থেকে 30 দিন পর্যন্ত এটাকে বলা হবে আঙ্গুলিপোনা। এবং সাইজ কতটুকু? আঙ্গুলিপোনা লম্বাই কত? 30 মিলিমিটার পর্যন্ত হয়, 30 মিলিমিটার পর্যন্ত হয়। এবং এদের দেহে একটা কথা রয়েছে, মনে রাখবা, এদের দেহে 20 দিন পরে সোনালী বর্ণের হয়। কোন বর্ণের হয়? সোনালী বর্ণ। বাচ্চারা, লাল হয়ে যায় কখন? যে কোনো জিনিস ফ্রাই করলে লাল হয়ে যায় না? ধানের কালার কি? লাল ধান থাকে না? তাহলে ধানীপোনা লাল, পেট লাল, উদর লাল। ধানের কালার লাল, ধানীপোনা লাল। ধানীপোনা কি? লাল। ধান লাল, লাল ধান আছে। আর একটু দেখো, তাহলে দেখো আঙ্গুলিপোনা, বলো তো আঙ্গুলে মেয়েরা সোনার আংটি পরে না? তাহলে দেখো সোনালী বর্ণ। তাহলে আঙ্গুলে সোনার আংটি, আঙ্গুলে কোন আংটি? সোনার আংটি, মানে সোনালী বর্ণ 20 দিন বয়সে। সাইজ কত মিলিমিটার? 30 মিলিমিটার পর্যন্ত। এখন আসো ব্রুড। এই ব্রুড হতেছে 30 দিনের পর থেকে, 30 দিনের পর থেকে যে সাইজ হবে পূর্ণাঙ্গ মাছ পর্যন্ত, সেটা হচ্ছে ব্রুড। সেটা হচ্ছে কি? ব্রুড। ক্লিয়ার এতটুকু? এইখান থেকে প্রশ্ন আসবে, তোমার মিস নাই ভাই, তোমার কোনো মিস নাই, একদম ক্লিয়ার ভাবে মাথায় ঢুকিয়ে রাখো। চলে আসে আর কি প্রশ্ন। আসো, একদম চলে আসে, এখান থেকে মিস নাই, ভুল করা যাবে না এখানে। তোমাদের এখানে জীবন বৃত্তান্তে তার আগের পেজে দিকে একটু চলে যাও, দেখো এখানে একটা কথা লেখা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাট্রেসিয়া। আচ্ছা, ডাক্তারি ভাষায় অ্যাট্রেসিয়া শব্দের অর্থ যে কোনো জিনিস শ্রিঙ্কেজ হয়ে যাওয়া, মানে শুকায় যাওয়া। অনেক রোগী দেখবে ক্যান্সারের রোগী একদম হাড্ডিসার হয়ে গেছে। তাহলে ডিম, পরিপক্ক ডিম, সেটা নিষিক্ত না হয়ে মনে করো পেটের ভিতরে শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই অবস্থাকে বলা হচ্ছে মূলত অ্যাট্রেসিয়া। এদের প্রজনন তন্ত্রের মধ্যে দুইটা জিনিস মনে রাখবা, শুক্রাশয়ের একটা ভাঁজ থাকে, পেরিটোনিয়ামের একটা পর্দা থাকে, তার নাম মেসোরকিয়াম। আর ডিম্বাশয়ের একটা পেরিটোনিয়ামের পর্দা থাকে, যার নাম মেসোভেরিয়াম। মনে রাখো, শুক্রাশয়, মেসোরকিয়াম। আমার সাথে বলো, শুক্রাশয়, মেসোরকিয়াম, ডিম্বাশয়, মেসোভেরিয়াম। ওকে, আচ্ছা, স্ত্রী যেই রুই মাছ, তার একটু সাইজটা দেখো, 51 থেকে 70, আর পুরুষের হচ্ছে 60 থেকে 65 সেন্টিমিটার। 60 থেকে 65, স্ত্রীদের কত? 51 থেকে 70, আর পুরুষদের কত? 60। বর্ষাকাল, প্রজনন ঋতু। প্রজনন ইচ্ছার কোনটা? অবশ্যই এরা মূলত স্রোতযুক্ত পানিতে ডিম পারে আর কি, যখন বর্ষাকাল আসে। পুকুর, হাওর, বাওর, বিল ইত্যাদি বদ্ধ জলাশয়ে ডিম পারে না। ডিম ছাড়ে কোথায়? স্রোতের জায়গায় আর কি। ডিম ছাড়ার সময় খেয়াল করে দেখবা, ডিম ছাড়ার সময় কখন? যখন বৃষ্টি আসে। বৃষ্টি আসলে পানি ঘোলা হয়ে যায়, আর পানি ঘোলা হয়ে গেলে সেখানে অক্সিজেন থাকে, এবং ওই টেম্পারেচার দরকার হয়। মনে রাখবা, ডিম পাড়ার জন্য অপটিমাম টেম্পারেচার হচ্ছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কারণ তখন পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, আর অক্সিজেনের উপস্থিতি রুই মাছকে ডিম পাড়াতে উদ্বুদ্ধ করে। তাহলে দেখো, রুই মাছ বাঁচে না কত ডিগ্রি নিচে? 14 ডিগ্রি নিচে। আর এই বেটা ডিম পারে কত? 24 থেকে 28 ডিগ্রি। 24 থেকে কত ডিগ্রি? 28 ডিগ্রি। হয়েছে? এখানে একটা জিনিস চলে আসে, দেখো, ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে বলা হয় স্পনিং। মানে রুই মাছের, মেয়ে রুই মাছ বা স্ত্রী রুই মাছ ডিম ছেড়ে দিল, ওইটার উপরে শুক্রাণু ছেড়ে দেবে হচ্ছে পুরুষ রুই মাছ। এই প্রক্রিয়াকে বলা হয় স্পনিং। এটা হইতে সময় লাগে মাত্র 15 সেকেন্ড। মাত্র কত সেকেন্ড? 15 সেকেন্ড। তাহলে বল স্পনিং কত? 15 সেকেন্ড। এখন দেখো লেখা হচ্ছে ফিকালডিটি। হোয়াট ইজ ফিকালডিটি? বাচ্চা পয়দা করার ক্ষমতা। মহিলা মানুষের ক্ষেত্রেও তার ফিকালডিটি থাকে, মানে বাচ্চা পয়দা করার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে ফিকালডিটি। ক্লিয়ার? বা ডিম পাড়ার যে ক্ষমতা, মানে ডিম্বাণু ছাড়ার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ফিকালডিটি। তাহলে রুই মাছের ফিকালডিটি প্রত্যেক বছর 1 থেকে 4 লক্ষ। তাহলে রুই মাছ ওজন মানে কেজি অনুসারে, প্রতি কেজি অনুসারে এর ফিকালডিটি হচ্ছে 1 থেকে 4 লক্ষ ডিম পারতে পারে। 1 কেজি ওজনের একটা রুই মাছ মোটামুটি কত? 1 থেকে
4 লক্ষ ডিম পারতে পারে, মানে এটাই হচ্ছে তার ফিকালিটি। রুই মাছের নিষেক ঘটে বহির্নিষেক কেন? কারণ এটা তো পানিতে ঘটে। শুক্রাণু ডিম্বাণু তাদের পেটের ভেতরে নিষিক্ত হয় না, হয় কি পানিতে আর কি। এখানে দেখো যে ডিম ডুবে যায়, ডুবে গেলে ডিমার্সাল, ডুবে গেলে কি ডিমার্সাল, আর ভেসে যদি থাকে, ভেসে থাকলে পেলাজিক, ভেসে থাকলে কি পেলাজিক। এবং এটা থাকে মূলত সামুদ্রিক মাছের ডিমগুলো হয় পেলাজিক। বলো, সামুদ্রিক মাছের ডিমগুলো হয় পেলাজিক। মনে রাখার একটা জিনিস আছে, সমুদ্রের একটা স্তর রয়েছে, স্তরের নাম হচ্ছে পেলাজিক স্তর। সমুদ্রের একটা স্তর থাকে যার নাম হচ্ছে পেলাজিক স্তর। তাহলে ডতে ডুবে যাওয়া, ডতে ডিমার্সাল, ডতে ডুবে যাওয়া, ডতে ডিমার্সাল। ওকে, আর মূলত যেটা ডুবে যায় ডিমার্সাল, ভেসে থাকলে সেটা কি পেলাজিক। পেলাজিকটা থাকে মূলত সামুদ্রিক মাছের ডিম, সামুদ্রিক মাছের ডিম। মনে যেন থাকে, বুঝতে পেরেছেন আপনারা? ওকে, আচ্ছা চলেন এরপরে দিকে একটা হালদা নদী আছে চট্টগ্রামে। চট্টগ্রামের কেউ বাসায় দেখে থাকলে একটু জানিও আর কি, যে হালদা নদী আছে, তাই না? এটা হচ্ছে মূলত প্রাকৃতিক মৎস্যক্ষেত্র আর কি। চলো এরপরে দিকে আমরা একটু যাই, দেখো চলো তাহলে 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? 25 দিন আমরা জানি কত দিন বলো দেখি। এই যে 9 থেকে শুরু করে 30 দিন পর্যন্ত, এটা হচ্ছে আঙ্গুলি পোনা। কোন পোনা? আঙ্গুলি পোনা, তাই না? আঙ্গুলি পোনার সাইজ কত মিলিমিটার পর্যন্ত হতে পারে? 30 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। বুঝা গেছে? তাহলে এটা উত্তর কত হবে বলো তো? 30 mm। কত mm? 30 mm। রাইট আনসার হবে 31/4। 31 উত্তর কেউ দিছো তোমরা? ইজ দেয়ার এনিওয়ান? 31 ডি। হ্যাঁ, ভেরি গুড, সবার আগে উত্তর দিয়েছে কি ইলমু উত্তর দিয়েছে, রাইট। চলো, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? আমরা জানি হালদা নদী কোন বিভাগে? সিরিজে, চট্টগ্রাম বিভাগে অবস্থান করে হালদা। কিচ্ছু নাই পড়ার মতো এই জায়গাতে। ফুলকার অস্থি নির্মিত অংশ কোনটা? এটা আমি তোমাদেরকে বলবো না, ফুলকার অনেকগুলো অংশ পড়াইছি, ল্যামেলি, সূত্রক, তারপর ফুলকা আর্চ, তারপরে হচ্ছে ফুলকা রেকার। বলো এটার উত্তরটা দাও দেখে আমাকে। পোলেন বসাক 31 ডি। হ্যাঁ, ভেরি গুড, 31 ডি। শুভমন্ডল 31 ডি। তাওহি 31 ডি। 31 ডি। আর অল্প কিছুক্ষণ ক্লাস রয়েছে, খুবই অল্প। তাহলে এটার উত্তর হবে মূলত ফুলকা আর্চ। আর্চ হচ্ছে অস্থির মতো, এবং ফুলকা আর্চের সংখ্যা একদিকে কতটি? 5টি। তাহলে দুই দিকে হবে মূলত 10টি। ওকে, ফুলকা রেকার কিসের মতো কাজ করে? ফিল্টার, FILTER, ফিল্টার মানে ছাঁকুনির মতো কাজ করে। ফুলকা সূত্র কয়টা থাকে? 2টা। এরপরে দিকে আমরা একটু যাই, দেখি পরে দেখে বলেছে কোন সাইজের মাছ সাইজের নিচে মাছ বাজারজাতকরণ নিষিদ্ধ, মানে জাটকা মাছ কোন সাইজের নিচে বাজারজাতকরণ নিষিদ্ধ রুই মাছের ক্ষেত্রে? বলো, এটা কিন্তু একদম দাগানো আছে, বই দাগায় দিছি লাস্টের দিকে আর কি। সেটা হবে কত ইঞ্চির ক্ষেত্রে? এটা রাইট অ্যান্সার হবে 9 ইঞ্চি। এই একটা জিনিস দাগে রাখছি তোমাদের বইয়ে, দেখে নিবা কত ইঞ্চি। 9 ইঞ্চির নিচে মাছ বাজারজাতকরণ করা যাবে না রে বাবা, 9 ইঞ্চির নিচে। ওকে, 34 উত্তর। হ্যাঁ, 33 সি উত্তর। ভেরি গুড, ডিএম হাসিব মিম সবাই উত্তর দিচ্ছ, রাইট, অ্যাবসলিউট রাইট উত্তর দিচ্ছ। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি কি বলা হয়েছে। রুই মাছের ফিকালিটি, রুই মাছের ফিকালিটি কত? আমরা জানি প্রত্যেক কেজিতে, একটু আগে পড়াইছি, মানে ডিম ছাড়ার যে সক্ষমতা 1 থেকে 4 লক্ষ পার কেজি, 1 থেকে 4 লক্ষ পার কেজি। ওকে, এটা হচ্ছে 35 নাম্বার। এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 35-এর পরে এটা হচ্ছে তোমাদের জন্য, যারা এই ক্লাসটি দেখছো বা যারা এই ক্লাসটি দেখবা, তোমাকে জিততে হবে। মনে রেখো, ফেরার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমার খুবই পছন্দের একটা কোটেশন এইটা। সো এই যে যারা তোমরা ক্লাস দেখছো বা যারা পরবর্তীতে তোমরা ক্লাস দেখবে, আমি জানি স্বপ্নভঙ্গের কষ্টটা অনেক কঠিন। আজকে হয়তো বা আমরা তোমাদের সামনে বসে থেকে বা সামনে দাঁড়িয়ে থেকে অনেক কিছু বলছি, তোমাদের কি মনে হয় না যে এই কঠিন পরিশ্রমের যে রাস্তা, সেটা আমাকে পাড়ি দিয়ে এত দূর আসতে হয়েছে? সো নাথিং গোজ আনপেইড। আমি জানি তোমার খারাপ লাগা রয়েছে, আমি জানি তোমার মধ্যে কষ্ট রয়েছে, আমি জানি তোমার কান্না আছে, তোমার নিজের কাছে মনে হয় না তোমার দ্বারা সম্ভব নয়। চোখের অনেকের এই মুহূর্তে কথাগুলো শুনে মনে হবে যে না, চোখের পানি চলে আসছে চোখে, ওই চোখের 2-1 ফোঁটা হয়তো বা তোমার বইয়ের পাতায় পড়বে, বইয়ের পাতা তবে ভেজে যাবে। শুধু একটা কথা মনে রেখো আর কি, যে জায়গাটাতে সব সময় খেলা শেষ না করে উঠে এসো না আর কি, বলছো? তোমরা যারা জিএসটিতে পরীক্ষা দেবে, কত সিট না জিএসটিতে, বিশ্বাস করো তোমরা অনেকে বায়োলজি পড়ো নাই, প্রত্যেকটা দিন বলো বায়োলজি কিভাবে পড়াশোনা করব, বায়োলজি এটা পড়লে হবে কিনা। তুমি আজকে আমার ক্লাসটা শুধুমাত্র মনোযোগ দিয়ে করো। আমি ক্লাস করা মানে আমি বই সহ তোমার A to Z দিয়ে দিছি ভাই, এর থেকে আর কিচ্ছু নাই তো বেশি। এরপরে একটা নোট থাকবে, আমি তোমাদেরকে নোট দেবো 2 পেজের, সেটা দেখবা। এরপরে তুমি যে দাগানো বইটা প্রোভাইড করবো সেটা দিবা,
সেই জিনিসটা একটু দেখবে, দেখার পর আর সত্যি কিছু বাকি থাকে না। প্রশ্ন ব্যাংক সলভ, আমি তো প্রশ্ন ব্যাংকে সলভ করে দিলাম, এর থেকে তো আর বেস্ট সলভ হইতে পারে না প্রশ্ন ব্যাংকের এখান থেকে, না? জাস্ট তুমি শুধুমাত্র ফোকাসটা করো। আমি জানি সবার কাছে সব সাবজেক্ট জনপ্রিয় না, সব সাবজেক্ট সবাই পারে না, কিন্তু এতটুকু তো করো। বিশ্বাস করো, তোমরা যদি 50 থেকে 55 মার্ক ইনশিওর করতে পারো, মেরিট লিস্টে নাম চলে আসবে তোমাদের। ওয়েটিং তো পরে, ওয়েটিং তো 45 থেকেও টানবে হয়তো বা। 50 মার্কস তোলা কিন্তু যথেষ্ট সহজ, তুমি পারো, তোমার সেই অ্যাবিলিটি রয়েছে। এত দূর তো কষ্ট করে আসছো না, তার মানে তুমি নিজের উপরে কেন কনফিডেন্স হারাই ফেলতেছো? কনফিডেন্স যদি হারিয়েও যায়, জাস্ট নিজেকে জাস্ট বোঝাও না, আমি আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি তো পেরেছিলাম আগে, এসএসসিতে পারছি তো না। ভেঙে যেও না, তুমি পারবা এই জায়গাটাতে। আর আমাদের হাতে তো একটাই রাস্তা সামনে খোলা আছে না, ডু অর ডু। কোনো ভয় নাই, তোমার দ্বারা অবশ্যই সম্ভব, তুমি পারবা। আর আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে জানিও। ক্লাসগুলো তোমাদের উপকার আসছে কিনা সেটা আমাকে জানিও। আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে তাহলে জানিয়ে দাও আমাদের ইউটিউব চ্যানেল বায়োলজি লাভার্স, এবং মিল্টন, যেটা আমার ছোট ভাই, অনেক কাছের ছোট ভাই, প্রিয় ছোট ভাই, ওর অনুরোধে তোমাদের সবার সাথে একটা ক্লাস নেওয়া। আশা রাখি ক্লাসটা হয়তো বা ফ্রি ক্লাস, বাট তোমরা অনেক ভালো লাগবে তোমাদের, আমি এতটুকু বলতে পারি। ওকে, আর এরপরও তোমাদের কোনো সাজেশন থাকলে আমাকে বলতে পারো। আর তোমাদের একটা জিনিস আমি একটু দেখাই আর কি, এটা তো দাগানো বই তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পরেই, তোমাদের রেজাল্ট আমি দেবো একটু পরে, রেজাল্ট তোমাদের দেওয়া হবে, রেজাল্ট পাবলিশ করে দেবো তোমাদেরটা। সেটা হচ্ছে যে তোমাদের রুই মাছের নোট, আমি তোমাদের নোটটা একটু দেখাই। এই যে দেখো কতটা কষ্ট করে রুই মাছের সব ছোট্ট জিনিসগুলো, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি, দেখো বাবা, মাত্র 2 পেজের মধ্যে দেখো তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এই যে দেখো 2 পেজের মধ্যে মোটামুটি সব রুই মাছের জীবন চক্রের ধাপ দেখছো, এই রেণুপনা, ধানিপনা, ফ্রাই, আঙ্গুলিপনা, ব্রুট, সবকিছু দিয়ে দিছে। তো তোমার আর কি লাগবে বলো তো, এত ভয় পাচ্ছ কেন? আছি তো আমরা, তাই না, এই জায়গাটাতে? আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।